আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের নিউরোলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান চৌধুরী। স্যার, আপনি আমাদের সাথে আছেন নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ, আমি জয়েন স্যার, করছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এখন জয়েন করার জন্য। স্যার, আমরা কি কিছুক্ষণ সময় নিতে পারি সবাই আহ, পার্টিসিপেট করার জন্য? আচ্ছা, অসুবিধা নেই। স্যার, আমরা তাহলে 9:35-এ শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার মাহাদি বলছিলাম স্যার। আচ্ছা, হ্যাঁ মাহাদি, স্যার আমরা শুরু করতে পারি স্যার। বলো। 9:32 বাজে। 9:35-এ শুরু করতে চাইলো। আচ্ছা স্যার, তাহলে আমরা একটু ওয়েট করি সবার জন্য। ফারহান ভাই আছেন আপনি এখানে? জি, আমি আছি। স্যার কাছ থেকে সময় চেয়েছি 5 মিনিট। 9:32 বাজে, তো আর 3 মিনিট পরে আমরা শুরু করি, আরো কয়েকজন জয়েন করুক। সবাই আচ্ছা জয়েন আচ্ছা, করছে। ঠিক আছে। Ptosis. Ptosis comes from the Greek word that means to pull. It is an abnormally low position or drooping of the upper eyelid. First, স্যার, আমরা আমাদের প্রোগ্রাম মনে হয় শুরু করে দিতে পারি। আমাদের ম্যাক্সিমাম পার্টিসিপেন্টস চলে এসেছে। আর এছাড়াও আমাদের ক্লাসটি আমাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপটি আছে সেখানে লাইভ শেয়ার করা হচ্ছে। সো যারা মিস করবে তারা পরবর্তীতে সেখান থেকে ক্লাসটা করে নিতে পারবে। Assalamu alaikum. Welcome you all to our today's session. Today is our second session. We will discuss about some common symptoms in neurology in your daily practice and also in exam. Today we'll discuss about very common issue, that is drooping of the eyelids, upper eyelids, that is ptosis, and foot drop, and very common issue is vertigo.
First of all, we'll go for ptosis. Before going to clinical ptosis, আমরা একটু normal eyelid anatomy সম্পর্কে একটু জানবো. We all know the upper eyelid covers around 1 to 2 millimeter of the upper limbus. যে আপার লিম্বাস থেকে 1 to 2 মিলিমিটার কভার করে, আর লোয়ার আইলিডটা এটা ভ্যারি করে পারসন টু পারসন. আমাদের মেইন কনসার্ন অ্যাবাউট দ্য আপার আইলিড. We all know the elevator of the upper eyelids is two muscles, levator palpebrae superis and the molar muscles. Main muscles of elevations of the upper eyelid is the levator palpebrae superis. This is the levator palpebrae superis, যেটা শেষের দিকে একটা অ্যাপিনিউরেটিক ফোল্ড হিসাবে ইনসারশন হয় টার্সাল প্লেট এবং স্কিনের নিচে, এবং আমাদের চোখের স্কিনের ঠিক নিচে ক্রিজ তৈরি করে ডিউ টু ইনসারশন অফ দিস অ্যাপোনিউরোসিস. And this is the main muscles for elevations of the upper eyelid. Another muscles, the molar muscles, and this levator is supplied by the oculomotor nerve, we all know. And this molar muscles causes very little bit elevations of the upper eyelid, around 1 to 2 millimeter. And 1 to 2 millimeters. So, and this is supplied by the sympathetic this is the autonomic supply, that is sympathetic supply. কয়েকটা টার্ম আমাদের জানতে হবে. নর্মাল পালপেবল ফিশার লেন্থ, দ্যাট ইজ আপার এবং লোয়ার আইলিডের মাঝখানের যে ডিস্টেন্স, নর্মাল হচ্ছে 9 to 12 মিলিমিটার. যখন এর চেয়ে কম হয়ে যাবে তখন তো আমরা সেটাকে টসিস বলবো. কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেরই লোয়ার আইলিডের তার সে লিম্বাসটাকে দেখা যাচ্ছে এক এক পার্সন টু পার্সন ভ্যারি করে. এই কারণে অনেক সময় পালপেবল ফিশার দিয়ে আপনি অনেক সময় বুঝতে পারবেন না যে তার টসিস আছে কি নাই. এই কারণে সবচেয়ে বেস্ট হচ্ছে আমরা একটা যে এমআরডি, মার্জিন রিফ্লেক্স ডিসটেন্স, এমআরডি হলো এটা হলো আমরা যখন লাইট রিফ্লেক্স দিই চোখে, একেবারে সেন্ট্রাল পয়েন্টে যে লাইট রিফ্লেক্সের যেখানে লাইটটা পড়ে সেখান থেকে আপার আইলিড মার্জিনে যে দূরত্ব, আপার আইলিড মার্জিন এবং সেন্ট্রাল লাইট রিফ্লেক্সের যেখানে আমরা লাইটটা ফেলবো পিউপিলের ঠিক মাঝখান বরাবর, এইখান থেকে এইটুকু দূরত্বকে আমরা মার্জিন রিফ্লেক্স ডিসটেন্স বলি. এবং এটা হচ্ছে মেইনলি নর্মালি 4 to 4.5 মিলিমিটার, 4 to 4.5 মিলিমিটার. এটা স্কেল দিয়ে মাপা যেতে পারে এবং এইটির উপর ভিত্তি করেই আমরা টসিসটার গ্রেডিংটা করি. যদি মাইল্ড টসিস হয় সেক্ষেত্রে 2 to 2.5 মিলিমিটার হবে এই ডিস্টেন্সটা, মডারেট হলে 1 to 1.5 এবং সিভিয়ার হচ্ছে লেস দ্যান 1 মিলিমিটার এই ডিস্টেন্স. দিস ইজ দ্য মার্জিন রিফ্লেক্স ডিস্টেন্স 1. আর লোয়ার মার্জিন থেকে উপরে যেটা এমআরডি 2, এটা আমাদের ইস্যু না, আমাদের ইস্যু হচ্ছে এমআরডি 1, যেটা হচ্ছে আপার লিড মার্জিন থেকে যেখানে আমরা লাইট রিফ্লেক্সটা ফেলবো ঠিক তার সেন্টার থেকে এটার ডিস্টেন্সটা কেমন, নর্মালি 4 to 4.5 থাকবে. এর চেয়ে যখনই কম হয়ে যাবে তখন আমরা টসিস বলবো এবং অ্যাকর্ডিং টু লেন্থ আমরা গ্রেডিং করতে পারি. তবে আমরা শুধু চোখের উপর ভিত্তি করে একটা ভিজুয়াল ইমপ্রেশন দিয়ে আমরা ইউজুয়ালি এই ডিস্টেন্সে মাপা হয় বা গ্রেডিংটা করা হয়. Another term is very important, সেটা হলো আমরা জানি যে হেরিংস ল অফ ইকুয়াল ইনারভেশনস. হেরিংস ল হলো যে যদি আপনার একটা চোখে টসিস হয়, দ্যাট ইজ ড্রুপিং হয়, তাহলে চেষ্টা করবে তার অপোজিট আয়ের রেসিপ্রোকাল আর তার স্টিমুলাসটা আরো বেশি হয়ে যায়, ফলে দেখা যায় রিট্রাকশন হয়. সো যে আয়ে টসিস হবে ঠিক অপোজিট আয়ে রিট্রাকশন হবে. দিস ইজ দ্য হেরিংস ল. আরেকটা জিনিস আমরা খেয়াল করি এখানে, আমরা যখন টসিসের বিভিন্ন কজগুলো আলোচনা করব তখন এই টার্মটা আসবে যে আপার আইলিড ক্রিজ. আমি আগে বলেছিলাম যে যখন লেভেটার পালপেব্রাস সুপারিস মাসেলের অ্যাপোনিউরিসিসটা স্কিনে অ্যাটাচড হয় তখন একটা ক্রিজ তৈরি করে,
ক্রিজ তৈরি করে, ক্রিজ। তো আপার আইলিড ক্রিজ এখানে, আর এখান থেকে আমরা যখন চোখের মানে চোখটাকে যখন ডাউন স্লপ করব, ডাউন গেজ করব, তখন একটা ডিস্টেন্স মাপা যেতে পারে। এটাকে আমরা আপার আইলিড ক্রিজের লেন্থ আমরা মাপতে পারি। ইউজুয়ালি উমেনে 10 মিলিমিটার থাকে, মেনে 8 মিলিমিটার থাকে। Another important issue for to identify the underlying cause of ptosis is levator function. যে লেভেটার মাসেলকে ফাংশনটা আমরা মেজার করতে পারি কিভাবে? আমরা ফ্রন্টালিস মাসেলসকে যদি ব্লক করে রাখি, এখানে ফ্রন্টালিস মাসেলসকে ব্লক করে রেখে থাম দিয়ে ব্লক করার পরে আমি চোখটাকে বলবো যে ডাউন গেজ নিয়ে আসার জন্য। ডাউন গেজ নিয়ে এসে আমি সেখানে তার একটা মিটার রাখবো, ডাউন গেজ যখন নিয়ে আসবো, এবং এরপর চোখটাকে আমি উপর দিকে উঠাতে বলতে বলবো। দ্যাট মিনস দিস ইজ দ্য ফাংশন বাই দ্য লেভেটার মাসেলস। এবং এই যে লেন্থটা সে ইলিভেট করতে পারবে সেটাকে আমরা লেভেটার ফাংশন বলি। নর্মালি মোর দেন 15 মিলিমিটার যদি হয় তাহলে নর্মাল, লেস দেন 4 মিলিমিটার যদি এই লেন্থটা হয় তাহলে বুঝতে হবে দ্য লেভেটার ফাংশনটা ইজ নট গুড। তো এই কয়েকটা ইস্যু আমাদের জানা লাগবে ডিউরিং এক্সামিনেশন অফ দ্য টসিস। আমরা একটা শর্ট করে একটা ভিডিও দেখতে পারি যে টসিস নিয়ে, আমরা শর্ট একটা ভিডিও। Ptosis comes from the Greek word that means to fall. It is an abnormally low position or drooping of the upper eyelid. First, let's talk about anatomy. We are able to lift our upper eyelid up with the help of two muscles. The main one that does all the work is called levator palpebrae superioris, which attaches to the lid structures, including the lid skin, causing upper lid crease through an aponeurosis, and the minor one is called Muller muscle. Both of them work when they get signals from the brain through different nerves. Any disease affecting them would lead to ptosis or drooping of upper eyelid. Causes. These include acquired, congenital. Acquired include 1. Neurogenic. Basically, there is an innervation defect of the muscles, and because nerves supplying the muscles are not working, the muscles will be unable to work properly. 2. Myogenic. A. Impairment of transmission of impulses from the nerve to the muscle at their junction, e.g. myasthenia gravis. B. Myopathies, which means pathology of the muscle itself, is directly affecting the muscles involved in eyelid lifting. 3. Aponeurotic, also known as senile ptosis, in which there is age-related atrophy of the levator muscle aponeurosis. 4. Mechanical, gravitational effect of a mass pulling the lid down, for example, due to a tumor. Grades. Ptosis could be mild, up to 2 millimeter drooping of eyelid, moderate, up to 3 millimeter drooping of eyelid, or severe, 4 millimeter or more drooping of eyelid, depending upon the amount of ptosis present. Signs and symptoms. The most obvious sign of ptosis is a drooping eyelid. Another sign is when the upper eyelid creases do not line up evenly with each other. A child with ptosis may tip their head back, lift up their chin, or raise their eyebrows to try to see better. Over time, these movements can cause head and neck problems. Treatment. Treatment consists of A. Surgery in most cases. Conjunctival and Muller resection in mild ptosis achieves 2 to 3 millimeter elevation of eyelid. Levator resection in moderate to severe ptosis, usually done in congenital ptosis, achieves 5 millimeter elevation of eyelid. Brow suspension in very severe ptosis. B. Treat the underlying cause. For example, in ptosis due to myasthenia gravis or a mechanical cause, treat myasthenia gravis or remove the mechanical cause. থ্যাংক ইউ। তো একটা টসিস যখন আমাদের কাছে নিয়ে আসে, আমরা পেশেন্টকে কয়েকটা কোশ্চেন করি যে এটা কি তার ফ্রম বার্থ থেকে কিনা, দ্যাট ইজ কনজেনিটাল টসিস কিনা, ওয়াজ ইট অ্যাকিউট অনসেট অর স্লোলি প্রোগ্রেসিভ। অ্যাকিউট অনসেট হলে আমরা ভাস্কুলার কোনো অরিজিন, স্লোলি প্রোগ্রেসিভ হলে আদার কজগুলো আমরা চিন্তা করব। Does the degree of ptosis vary over the course of the day or with fatigue, that is diurnal variation আছে কি নাই, এবং সাথে fatigability আছে কিনা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ডিটেকশনস অফ myasthenia gravis.
ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েটেড হেডেক অর ডিপ্লোপিয়া? তাহলে আমরা সেটা দেখে বুঝবো তার কোনো সাবআরাক্নোয়েড হিমোরেজ বা অ্যানিউরিজমাল ব্লিড আছে কিনা। ইজ দেয়ার এনি হিস্ট্রি অফ অকুলার সার্জারি, ট্রমা অর কন্টাক্ট লেন্স ওয়্যার? ইজ দেয়ার এনি ফ্যামিলি হিস্ট্রি অফ টসিস? সো একটা টসিস নিয়ে আসলে আমরা হিস্ট্রিতে এই কোশ্চেন গুলো করবো পেশেন্টের। প্যাথোলজিক্যালি আমরা টসিসকে প্রধানত অ্যাকোয়ার্ড এন্ড কনজেনিটাল, অ্যাকোয়ার্ড কনজেনিটাল টসিস এবং অ্যাকোয়ার্ড আর ইনভলিউশনাল যেটা সেনাইল টসিস, এবং সাম আদার প্যাথোলজিক্যাল কজ লাইক নিউরোজেনিক, মায়োজেনিক, পোস্ট ট্রমাটিক, এবং কিছু মেকানিক্যাল কজ দ্যাট কজ সিউডোটসিস। কনজেনিটাল টসিস ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয় এবং এটা নিউরোলজিক্যাল আইসোলেটেড, নন প্রোগ্রেসিভ, সাথে একটা ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন থাকতে পারে। একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকবে, ফ্রম বার্থ থেকেই স্টার্ট হবে, এবং নন প্রোগ্রেসিভ। এখানে লেভেটার ফাংশনটা ভ্যারি করবে ডিগ্রি অফ টসিসের উপর ভিত্তি করে। লিড ইনক্রিজেস আর অফেন অ্যাবসেন্ট আর লোয়ার দ্যান দ্য নর্মাল। লিড ক্রিজ যেগুলা, এগুলো অ্যাবসেন্ট থাকবে, এবং আদার অপথ্যালমোলজিক্যাল ফাইন্ডিংস থাকতে পারে, যেমন তার অ্যাম্বলোপিয়া, স্ট্র্যাবিসমাস, এগুলো থাকতে পারে ইন এডিশন টু কনজেনিটাল টসিস। এটা একটা টসিস যেখানে আমরা কনজেনিটালি বলতে পারি যে এটা তার একটা কনজেনিটালি লেভেটর ডেহিসেন্সের কারণে টসিস হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা রাইট আপার আইলিডে কোনো ধরনের ক্রিজ আমরা দেখতে পাচ্ছি না, ডিউ টু ডেহিসেন্স অফ দ্য লেভেটর মাসেলস। এবং আমরা একটা হেরিংস ল দেখছিলাম, যখন একটা সাইডে টসিস হবে ঠিক অপোজিট সাইডে রিট্রাকশন হয়ে থাকে, এটাকে আমরা হেরিংস ল বলি, এক্সেসিভ রিট্রাকশন। কিছু মেকানিক্যাল কজ আছে যার কারণে টসিস হতে পারে, যেমন চোখের কোনো ডার্ময়েড সিস্ট, মেটাস্ট্যাটিক নিউরোব্লাস্টোমা, ক্যালাজিওন, র‍্যাবডোমা, সার্কোমা, নিউরোফাইব্রোমা, হেমানজিওমা, যে কোনো টিউমার দিয়ে অনেক সময় যখন আপার আইলিডে কোনো টিউমার বা অন্য কোনো ফরেন বডি বা অন্য কিছু সিস্ট থাকে, তখন দেখা যায় সিউডোটসিস নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। অ্যান্ড নিউরোলজিক্যাল কজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা সবাই জানি যে লেভেটর পালপেব্রিস সুপারিস ইজ সাপ্লাইড বাই দ্য থার্ড নার্ভ, যেটা মিড ব্রেন থেকে আসে, এবং তার পাথওয়েতে যে কোনো জায়গায় যদি ব্লক হয় তাহলে কিন্তু পেশেন্টের টসিস নিয়ে আমাদের কাছে আসতে পারে, ইন এডিশন টু এক্সট্রা ফাইন্ডিংস। যেখানে যেখানে ইনভলভমেন্ট সাইট অফ লেশন অনুযায়ী কিন্তু তার ডিফারেন্ট ফাইন্ডিংস আসবে। সুতরাং একেবারে নিউক্লিয়াস থেকে শুরু করে একেবারে মাসেল, নিউরোমাস্কুলার জাংশন, ইভেন মাসেল পর্যন্ত আসতে, যত ইভেন ক্যাভার্নাস সাইনাস, সুপিরিয়র অরবিটাল অ্যাপেক্স, যে কোনো সাইটে যদি লেশন হয় তাহলে কিন্তু পেশেন্টের টসিস হবে, এবং ইন এডিশন সাম এক্সট্রা ফাইন্ডিংস থাকবে, যার মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো তার সাইট অফ লেশনটা কোথায়। থার্ড নার্ভ যখন লেশন হয়, থার্ড নার্ভ লেশনটা আমরাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। যখন থার্ড নার্ভ লেশন হয়, টসিসের কজ যখন ডিউ টু থার্ড নার্ভ লেশন, এটা পিপিল স্পেয়ারিং হতে পারে, পিপিল নন স্পেয়ারিং হতে পারে। যদি পিপিলটা ডাইলেটেড থাকে, নন রিয়াক্টিং টু লাইট, তাহলে আমরা সেটা বলতে পারি দিস থার্ড নার্ভ পলসি ইজ পিপিল নন স্পেয়ারিং, পিপিল নন স্পেয়ারিং, নন পিপিল স্পেয়ারিং থার্ড নার্ভ পলসি, বা পিপিল ইজ ইনভলভ হেয়ার। এবং ইউজুয়ালি সার্জিক্যাল কোনো কজেই সাধারণত এরকম পিপিলটা ডাইলেটেড হয়ে থাকে। আমরা সবাই জানি যদি পিকম অ্যানিউরিজম হয়, সেক্ষেত্রে পেশেন্টের এরকম তার থার্ড নার্ভ পলসি, তার টসিস ডিউ টু থার্ড নার্ভ পলসির সাথে সাথে পেশেন্টের পিপিটা ডাইলেটেড হবে। কিন্তু কারণ আমরা সবাই জানি যে অটোনমিক ফাইবার গুলো সাধারণত থার্ড নার্ভের পেরিফেরির দিকে থাকে, এবং বাইরে থেকে কোনো অ্যানিউরিজম বা কোনো টিউমার যদি এই অকুমোটর নার্ভকে কম্প্রেস করে, তাহলে এই ধরনের অটোনমিক ফাইবার গুলো ইনভলভমেন্টের কারণে পেশেন্টের পিপিলটা ডাইলেটেড থাকবে। বাট ইনার সাইডে যদি আগে ইনভলভমেন্ট হয়, স্পেশালি থার্ড নার্ভ পলসি ডিউ টু ডায়াবেটিস মেলাইটাস আর ভাস্কুলাইটিস, যে সমস্ত কারণে থার্ড নার্ভ পলসি যদি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার অটোনমিক ফাইবার গুলো ইউজুয়ালি স্পেয়ার থাকে, এই কারণে পিপিলটা নট ইনভলভ। অনেক সময় আমরা জানি যে যখনই পিপিল ইনভলভমেন্ট থাকে তখন আমরা ধরতে পারি থার্ড নার্ভ পলসি, আর পিপিল ইনভলভমেন্ট না থাকলে আমরা ধরে নিতে পারি তার মাসেল ডিজিজ অথবা নিউরোমাস্কুলার জাংশন ডিসঅর্ডার। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে একটু কনফিউশন করে দিতে পারে যে পিপিল ইজ নট ইনভলভ,
but patient has features of third nerve palsy, and this is due to either diabetes mellitus অথবা ভাস্কুলাইটিস। কারণ এই সমস্ত ক্ষেত্রে একেবারে সেন্ট্রাল ফাইবার গুলো সবার আগে ধরে, আর অটোনমিক ফাইবার গুলো সাধারণত বাইরের দিকে থাকার কারণে দেখা যাচ্ছে পিপিলটা স্পেয়ার্ড হয়ে যায় ইন কেস অফ ডায়াবেটিস মেলাইটাস এবং ভাস্কুলাইটিস। আমরা একটা ভিডিও দেখতে পারি। এই পেশেন্ট আমার কাছে আসছিল, তার সাডেন onset of complete ptosis on the left side associated with severe headache and vomiting. আমি যখন এক্সামিনেশন করছি, her pupil is dilated and not reacting to light. তো যে কোনো একটা পেশেন্ট যখন আমাদের কাছে টসিস নিয়ে আসে, আমরা হিস্ট্রি নেওয়ার সাথে সাথে এক্সামিনেশন করে ফার্স্টে খেয়াল করি দিস টসিস ইজ আইদার ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল। যদি ইউনিল্যাটারাল হয় সেক্ষেত্রে আমি প্রথমে চেষ্টা করব পেশেন্টের তার পিপিলারি কন্ডিশন দেখে। পিপিলারি কন্ডিশনটা আমাকে কিন্তু গাইড করবে তার ফার্দার ডায়াগনোসিসের জন্য। যদি পিপিল ডাইলেটেড থাকে তাহলে আমি ধরে নিতে পারি দিস ইজ ডিউ টু থার্ড নার্ভ পলসি। এখন থার্ড নার্ভ পলসির কারণগুলো আমি খুঁজতে হবে। যদি পেশেন্টের সিভিয়ার হেডেক থাকে তাহলে আমি মনে করতে পারি এটা একটা সাবআরাইকাল হিমোরেজ ডিউ টু পিকম অ্যানিউরিজম। তো এই পেশেন্ট আমরা দেখছিলাম তার পিপিটা ডাইলেটেড এন্ড নট রিঅ্যাক্টিং টু লাইট। আমার আঙুলের দিকে তাকাবেন, কখন দুইটা দেখলে আমাকে বলবেন। এরপরে আমরা চেষ্টা করব তার অকুলার ফাংশন, অকুলার মোটিলিটি টেস্ট করার জন্য পেশেন্টের থার্ড নার্ভ পলসির আদার ফিচারগুলো আছে কিনা। আমরা সবাই জানি যে থার্ড নার্ভের কোন কোন মাসেল সাপ্লাই করে। all the muscles are supplied by third nerve except SO4 LR6, that means superior oblique is supplied by the 4 and LR6 lateral rectus is supplied by the 6th nerve abducent nerve। তাহলে আমি দেখব পেশেন্টের থার্ড নার্ভের সাথে সাথে অন্য কোনো নার্ভ মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পলসি আছে কিনা সেটা আমি খেয়াল রাখবো। কারণ মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ কিন্তু আমাকে তার সাইট অফ লেশনটা কিন্তু আমাকে একটু সরিয়ে দিবে। আমরা দেখি এই পেশেন্টের কেমন হয়েছিল। এই পেশেন্ট আমরা দেখছিলাম আঙুল যেদিকে যাবে আপনার চোখ সেদিকে যাবে, মাথা নাড়াবেন, দিকে যাওয়ার চেষ্টা করেন, দুইটা দেখলে আমাকে বলবেন। দিকে এদিকে 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 উপরে তোলার চেষ্টা করেন, উপরে উপরে উপরে, মাথা নাড়াবেন না, মাথা নাড়াবেন, এদিকে এদিকে, এখানে আসার এই পাশে। So the patient had difficulty in adduction of his left eye and also difficulty in upward and downward movement when the eyes is moved to the when eyes are abducted। তাহলে তার লেফট আইয়ের অ্যাডাকশন হচ্ছে না এবং অ্যাবডাক্টিং পজিশনে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে না। অ্যাবডাক্টিং পজিশনে আপওয়ার্ড মুভমেন্ট ডান বাই দ্য সুপিরিয়র রেক্টাস, ডাউনওয়ার্ড মুভমেন্ট ডান বাই দ্য ইনফিরিয়র রেক্টাস and adduction is done by the medial rectus। সুতরাং এই মুভমেন্ট গুলো ইনভলভমেন্টের কারণে আমরা বলতে পারি দিস ইজ দ্য পিওর থার্ড নার্ভ পলসি অন দ্য লেফট আই along with involvement of the pupil, and patient has unilateral ptosis and patient has history of headache and vomiting। so আমরা immediately পেশেন্টের একটা সিটি স্ক্যান করছিলাম এবং সিটি স্ক্যানে আমরা দেখতে পাইছিলাম এখানে সিটি স্ক্যানে কি দেখা যাচ্ছে মাল্টি অ্যাক্সিয়াল সিটি স্ক্যান, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাম হাইপারডেন্স লেশন ওভার দ্য সাবআরাক্টোয়েড স্পেস। সাবআরাক্টোয়েড স্পেসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সাম হাইপারডেন্স লেশন and this is subarachnoid hemorrhage and most likely from ruptured PCOM aneurysm। এখন মিড ব্রেন, যখন থার্ড নার্ভটা অরিজিন হয় মিড ব্রেন থেকে, মিড ব্রেনে যদি কোনো ইনফেকশন বা হিমোরেজ বা কোনো টিউমার যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে পেশেন্ট থার্ড নার্ভ পলসির ফিচারগুলো নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমরা এই ধরনের পেশেন্টকে যখন থার্ড নার্ভ পলসি নিয়ে আসবে, যদি এই পেশেন্টের হেডেকে হিস্ট্রি না থাকতো
বা সিটি স্ক্যান এই ধরনের ফাইন্ডিংস না থাকতো, তাহলে আমি পেশেন্টকে আর একটু এক্সট্রা হিস্ট্রি নিতাম। তার লেফট সাইডে টসিসের সাথে তার রাইট সাইডে কোনো হেমিপ্লেজিয়া আছে কিনা। যদি লেফট সাইডে টসিস উইথ রাইট সাইডেড হেমিপ্লেজিয়া থাকে, তাহলে আমরা বলতে পারি ইটস এ মিড ব্রেন সিনড্রোম, যাকে বলি আমরা ওয়েবার সিনড্রোম। লেফট সাইডেড টসিস উইথ রাইট সাইডেড সেরিবেলার লেশন, খেয়াল করবেন যে লেফট সাইডেড টসিস উইথ রাইট সাইডেড সেরিবেলার লেশন যদি থাকে, তাহলে আপনি বলতে পারি ইটস ক্লট সিনড্রোম and involving midbrain at the level of the red nucleus. যদি পেশেন্টের ইপসিল্যাটারাল টসিস সাথে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া এবং কন্ট্রাল্যাটারাল সেরিবেলার সাইন থাকে, তাহলে আমরা সেটাকে কম্বাইন্ডলি বলতে পারি বেনেডিক্ট সিনড্রোম। যখন রেড নিউক্লিয়াস এবং সামনের যে কর্টিকো স্পাইনাল ট্রাক, কর্টিকো স্পাইনাল বা কর্টিকো নিউক্লিয়ার ফাইবারগুলো যখন ইনভলভমেন্ট হবে, তখনই কিন্তু আমাদের বেনেডিক্ট সিনড্রোম ডেভেলপ করবে। তাহলে দিজ আর দ্য মিড ব্রেন সিনড্রোম, যেটা আমাদেরকে কিন্তু হেল্প করবে যে একটা পেশেন্টের তার ডায়াগনোসিসের জন্য, যে একটা টসিস বা থার্ড নার্ভ পলসি আর সাথে যদি পেশেন্টের এই ধরনের ফিচারগুলো থাকে, তার আমরা চিন্তা করব লেশন এট দ্য মিড ব্রেন। তখন আমরা এমআরআই অফ দ্য ব্রেন করব বা সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করব। অরবিটাল অ্যাপেক্স সিনড্রোম, যখন একটা পেশেন্টের থার্ড নার্ভ পলসি সব ফিচারের সাথে এক্সট্রা কিছু আদার ফিচার থাকবে, যেমন পেশেন্টের যদি হর্নার সিনড্রোম থাকে, হর্নার সিনড্রোম সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো। পেশেন্ট যদি পেইন এবং ট্রাইজেমিনালের V1 সেকশনে যে সেন্সরি লস থাকে এবং অপটিক নিউরোপ্যাথি কজিং ভিজুয়াল লস হয়, তখন আমরা বলতে পারবো ইটস ডিউ টু অরবিটাল অ্যাপেক্স সিনড্রোম। কারণ এই অরবিটাল অ্যাপেক্সের ভিতর দিয়ে সেকেন্ড নার্ভ যাচ্ছে, থার্ড নার্ভ যাচ্ছে এবং ফিফথ নার্ভের V1 সেকশনটা যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারবো অপথ্যালমোপ্লেজিয়ার সাথে হর্নার্স, এবং এখান থেকে দেখা যায় সিম্প্যাথেটিক কিছু ফাইবারও এই পথ দিয়ে যায়। সুতরাং হর্নার সিনড্রোম ফিচারও থাকবে। সাধারণত নিওপ্লাস্টিক কোনো কজ, ইউজুয়ালি মেটাস্টাসিস বা লিম্ফোমা, অথবা কোনো ইনফেকশন, ইউজুয়ালি অ্যাসপাজিলাস বা মিউকোরমাইকোসিস, এটা নিয়ে যখন আমাদের কাছে আসতে পারে, তখন আমরা বলতে পারবো ইটস অরবিটাল অ্যাপেক্স সিনড্রোম। তার একটা পেশেন্টের থার্ড নার্ভ পলসি, টসিস উইথ থার্ড নার্ভ পলসি সাথে যদি পেশেন্টের এই ধরনের ফিচারগুলো থাকে, তাহলে আমরা চিন্তা করতে পারি ইটস অরবিটাল অ্যাপেক্স সিনড্রোম। একটা কথা বলা হয়ে থাকে, একটা ডায়াবেটিক পেশেন্ট যদি পেইনফুল অরবিটাল অ্যাপেক্স সিনড্রোম নিয়ে আসে, আমরা আনটিল আদারস প্রুভ ইট ইজ মিউকরমাইকোসিস, আনটিল আদারস প্রুভ ইট ইজ মিউকরমাইকোসিস। খুব আনকমন না, আমি কিন্তু আমার লাইফে অনেকগুলো পেশেন্ট পেয়েছি যে অরবিটাল অ্যাপেক্স সিনড্রোম সাথে এটা ডায়াবেটিক পেশেন্ট, আনকন্ট্রোলড ডায়াবেটিস ডিউ টু মিউকরমাইকোসিস। Another very common issue, common differentials of orbital apex is cavernous sinus. আমরা জানি cavernous sinus এটা একটা সিটি স্ক্যানের করোনাল ভিউ আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি। দিস ইজ স্ফেনয়েড সাইনাস, এবং এটা হলো পিটুইটারি ফসা, দিস ইজ অপটিক কায়াজমা, এবং এই পিটুইটারি ফসা দুই পাশে থাকে হচ্ছে ক্যাভার্নাস সাইনাস। এই ক্যাভার্নাস সাইনাসের ভিতরে, দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, V1 and V2 portion of the trigeminal nerve, third nerve and fourth nerve, and also laterally sixth nerve. এই অনেকগুলো নার্ভ কিন্তু এই পথ দিয়ে যায়, এবং এর সাথে মানে আপনার ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথেই কিন্তু সিম্প্যাথেটিক চেইন গুলা লাগানো থাকে, অ্যাটাচড হয়ে থাকে। সুতরাং এখানে হর্নার সিনড্রোম হবে। সুতরাং এখানে কি আমরা একটা পেশেন্টের ক্যাভার্নাস সিনড্রোম যদি আমরা চিন্তা করি, তাহলে কি চিন্তা করব? পেশেন্টের মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পলসি থাকবে, ইন এডিশন টু থার্ড নার্ভ, তার ফোর্থ নার্ভ, সিক্স নার্ভ পলসি থাকবে, হর্নার সিনড্রোম থাকবে, এবং V1 এবং V2 পোর্শন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভের সেন্সরি লস থাকবে। এবং ক্যাভার্নাস সাইনাস যদি এই ধরনের ফিচার যখন নিয়ে আসবে একটা টসিসের সাথে, তখন আমরা চিন্তা করতে পারি এটা হলো ক্যাভার্নাস সাইনাস সিনড্রোম। এবং আন্ডারলাইং, এবং কিছু ক্ষেত্রে যখন ক্যারোটিডো ক্যাভার্নাস ফিস্টুলা অথবা ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসের কারণে ক্যাভার্নাস সাইনাস সিনড্রোম হতে হয়, তখন পেশেন্টের প্রপটোসিস হবে, এবং পেরিঅরবিটাল ইডেমা, কনজেশন, অরবিটাল ভেনাস কনজেশনের জন্য এই ধরনের নিয়ে চোখে প্রপটোসিস কনজেশন নিয়ে আমাদের কাছে কিন্তু আসতে পারবে। এবং ক্যাভার্নাস সাইনাস ইউজুয়ালি বায়োল্যাটারাল, ইনিশিয়াল ইউনিল্যাটারাল হলেও পরবর্তীতে এটা স্প্রেড করে বায়োল্যাটারাল নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে।
একটা পেশেন্টের প্রপটোসিস, কনজাংটিভাল কনজেশনের সাথে মাল্টিপল অপথ্যালমোপ্লেজিয়া, হর্নার সিনড্রোম সাথে V1 এবং V2 পোর্শন অফ দ্য ট্রাইজেমাল নার্ভে যদি সেন্সরি লস হয়, তাহলে আমরা চিন্তা করতে পারি দিস টসিস ইজ ডিউ টু ক্যাভার্নাস সাইনাস সিনড্রোম। এন্ড নাও হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোমের সাইন্স হলো কি? নাম্বার 1, টসিস অফ দ্য আপার আইলিড। তবে এক্ষেত্রে টসিসটা হবে মাইল্ড। আমরা জানি যে হর্নার সিনড্রোম হচ্ছে ডিউ টু ডিফেক্ট ইন দ্য সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। সো সিম্প্যাথেটিকের সাপ্লাই হচ্ছে মুলার্স মাসেলস। মুলার্স মাসেলস মাত্র 1 to 2 মিলিমিটার ইলিভেট করতে পারে আপার আইলিড। সুতরাং হর্নার সিনড্রোমে তাহলে শুধুমাত্র হর্নার সিনড্রোমে মাইল্ড একটু টসিস হতে পারে, ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়ে থাকে। আর কি কি কম্পোনেন্ট? রিভার্স টসিস অফ দ্য লোয়ার আইলিড। লোয়ার আইলিডটা উপরের দিকে উঠে যেতে পারে। মিওসিস, আমরা এর আগে দেখছিলাম থার্ড নার্ভ পজিতে মায়োসিস মানে মাইড্রিয়াসিস থাকে, পিপল ডাইলেটেশন থাকে, বাট এখানে পিপল মিওসিস থাকে। মিওসিস, dilatation lag, and hydrosis. These are the components of Horner syndrome. In addition, there is absent ciliospinal reflex. Absent ciliospinal reflex. তাহলে ipsilateral mild ptosis, meiosis, anhydrosis, anophthalmos সাথে there is loss of ciliospinal reflex যখন হবে, তখন তাকে আমরা বলি হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোম সাধারণত আমরা কিভাবে বুঝতে পারবো? একটা পেশেন্টের মাইল্ড টসিসের সাথে যদি পেশেন্টের পিপিলটা কনস্ট্রিক্টেড থাকে, দ্যাট ইজ অ্যানিসোকোরিয়া থাকে, দ্যাট ইনইকুয়ালিটি অফ দ্য পিপি যদি থাকে, তখন আমরা চিন্তা করতে পারি ইটস ডিউ টু হর্নার সিনড্রোম। এবং এই ধরনের পেশেন্টগুলোকে যদি আমি ডিম লাইটে নিয়ে আসি, ব্রাইট লাইট থেকে, তখন দেখা যাচ্ছে যে তার পেশেন্টের এই অ্যানিসোকোরিয়াটা আরো বেড়ে যায়, এই মানে ইনইকুইলিব্রিয়ামটা আরো বেড়ে যায়। তাহলে হর্নার সিনড্রোমের পেশেন্টকে যদি আপনি ব্রাইট লাইটে আপনি দেখবেন যে মাইল্ড টসিসের সাথে পিপিলটা অ্যানিসোকোরিয়া আছে, দ্যাট মিনস ইনইকুয়ালিটি অফ দ্য পিপিল। কিন্তু ডিম লাইটে নিয়ে গেলে দেখা যায় ইনইকুয়ালিটি আরো বেড়ে যাবে, তখন আমরা চিন্তা করবো ইটস আ হর্নার সিনড্রোম। আমরা সবাই জানি যে হাইপোথ্যালামাস থেকে সিম্প্যাথেটিক ফাইবার গুলা একেবারে ডাউনওয়ার্ড হয়ে সার্ভাইকাল 8 থেকে থোরাসিক 2 পর্যন্ত আসে। দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার নিউরন, এবং এই ফার্স্ট অর্ডার নিউরন গুলা C8 টু থোরাসিক 2 তে এসে শেষ হয়। এখান থেকে এটা সেকেন্ড অর্ডার নিউরনটা তৈরি হয়, এবং এটা লাংসের অ্যাপেক্স ঘুরে এটা সুপিরিয়র যে সার্ভাইকাল গ্যাংলিয়াতে এসে এটা সিনাপস করে। এখান থেকে থার্ড অর্ডার নিউরন গুলা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি চারিপাশ দিয়ে, ক্যাভার্নাস সাইনাস দিয়ে, অরবিটাল অ্যাপেক্স দিয়ে চোখে চলে যায়। দিস ইজ দ্য থার্ড অর্ডার নিউরন। তাই দিস ইজ লং ট্র্যাক, একেবারে হাইপোথ্যালামাস থেকে শুরু করে সার্ভাইকাল 8 থ্রাসিক অন থেকে শুরু করে এটা এখান থেকে সেরেব্রাল নিউরন, যেটা মানে লাংসের অ্যাপেক্স থেকে ঘুরে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া দিয়ে থার্ড অর্ডার নিউরন হয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে লেগে ক্যাভার্নাস সাইনাসের ভিতর দিয়ে অরবিটাল অ্যাপেক্স দিয়ে আমাদের চোখে চলে যাবে। এই লং ট্র্যাক্টের কোথাও যদি কোনো প্যাথোলজি হয়, তখনই কিন্তু আমাদের হর্নার সিনড্রোম হবে। যে কোনো জায়গায় কোনো প্যাথোলজি হলে সেটা আমাদের পেশেন্ট আমাদেরকে হর্নার সিনড্রোমে প্রেজেন্ট করবে। হর্নার সিনড্রোম আমরা একটু জাস্ট একটা শর্ট এটা ভিডিও দেখতে পারি। হর্নার সিনড্রোম কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকস ইন এক্সাম, স্পেশালি এফসিপিএস পার্ট 1 এক্সাম এবং এফসিপিএস পার্ট 2 তে আমাদের সাধারণত রিটেনের শর্ট কোশ্চেন একটা আসতে পারে। ইভেন এমআরসিবি পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট জিনিস। তো হর্নার সিনড্রোম গুলো কিছু কিছু কনজেনিটাল হর্নার সিনড্রোম হতে পারে, আর মোস্ট অফ দ্য কেস অ্যাকোয়ার্ড হর্নার সিনড্রোম নিয়ে আমাদের কাছে আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হর্নার সিনড্রোম একটা আমরা বলি যে ট্রমাটিক একটা হিস্ট্রি থাকতে পারে পেশেন্টের। আমরা এখানে দেখতে পাচ্ছি দেয়ার ইজ পার্শিয়াল টসিস। আমরা সিলিওস্পাইনাল রিফ্লেক্সটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখব। সিলিওস্পাইনাল রিফ্লেক্সটা হলো যে আমি সেম সাইডের নেকে যদি আমি স্কুইজ করি, তাহলে ওই সাইডের আইটা ডাইলেট হবে। যদি পেশেন্টের সিলিওস্পাইনাল রিফ্লেক্সটা ইনট্যাক্ট থাকে, তাহলে নরমালি ইনট্যাক্ট থাকলে ডাইলেটেড থাকবে। যদি পেশেন্টের হর্নার সিনড্রোম হয়, তাহলে আমি যদি নেকে কম্প্রেস করি,
তাহলে ওই অ্যাফেক্টেড আইয়ের চোখটা কনস্ট্রিক্ট ডাইলেটেড হবে না। দিস ইজ সিরোস্পাইনাল রিফ্লেক্স নর্মাল। যখন ডাইলেট হবে না তখনই আমরা বলতে পারবো ইটস অ্যাবনর্মাল এবং তার হর্নার সিনড্রোম আছে। খুব সুন্দর করে খেয়াল করলে, যেমন আমরা যদি এই ভিডিওটা দেখি, দেখেন The ciliospinal reflex is evaluating the nerve root C8 to T2 and the motor sympathetics. We're going to pinch the side of the neck while we're watching the pupil. As soon as I pinch the side of the neck, we set up that fight or flight mechanism response, and the pupil should dilate. It quickly dilates and then returns back to normal. এভাবে আমরা সিরোস্পাইনাল রিফ্লেক্সটা দেখি। আমরা যদি একটু খেয়াল করি, দেখেন চোখে বাম চোখে তার আমরা স্কুইজ করলাম, কিন্তু বাম চোখের পেশেন্টের কোনো ধরনের কোনো রেসপন্স হচ্ছে না, বা ডান চোখটা কিন্তু ডাইলেটেড হচ্ছে যখন আমি ডান পাশে স্কুইজ করব। দিস ইজ a ciliospinal reflex এবং it is very pathognomic for Horner syndrome. এখন একটা পেশেন্ট, দিস পেশেন্ট আমার কাছে আজকে আসছিল, তার বাইলেটারাল পার্শিয়াল টসিস নিয়ে উইদাউট ইনভলভিং হিজ পিপিল। যখনই পেশেন্টের পিপিলারি ইনভলভমেন্ট থাকবে না কোনো, তাহলে আমরা দেখতে পেলাম কি, যদি পিপিলারি ইনভলভমেন্ট থাকে তাহলে আমরা থার্ড নার্ভ পলসি ডিউ টু এনি কজ চিন্তা করব। যদি পিপিলটা কনস্ট্রিক্টেড থাকে তাহলে আমরা হর্নার সিনড্রোম চিন্তা করব। আর পিপি যদি নট রিঅ্যাক্টিং, দ্যাট ইজ নর্মাল, যখন নর্মাল থাকবে তখন আমরা চিন্তা করব ইট ইজ আইদার ডিউ টু নিউরোমাস্কুলার জাংশন ডিসঅর্ডার অর মাসেল ডিজিজ। এই পেশেন্ট আমার কাছে আজকে আসছিল আমি বাইলেটারাল টসিস নিয়ে। প্রথমে আমি পেশেন্টের তার অ্যাজল, প্রথমে আমি একটা অ্যাজল তার এটা দেখালাম আপনাকে। এরপর আমি তার লাইট রিফ্লেক্স দেখছি, প্রথমে তার পিপিলারি কন্ডিশনটা কেমন আছে। এই পেশেন্টের তার প্রাইমারি গেজে সে দুইটা দেখতেছিল। চেষ্টা করো, আমার আগুন দিয়ে তাকানোর চেষ্টা করো, দুটো দেখো। এদিকে যত যাচ্ছে ডিসটেন্সটা হবে, এদিকে চেষ্টা করো, উপরের দিকে করো না, এদিকে এদিকে চেষ্টা করো, এখানে আমার দিকে চেষ্টা করো, এদিকে হাতটা উঁচু করার চেষ্টা করো, উঁচু করো, পারো না। তাহলে যখনই আমি একটা দেখলাম পেশেন্টের তার পিপিল নট ইনভলভিং and he had ptosis and multiple cranial nerve palsy type, তার মানে কমপ্লিট অপথ্যালমোপ্লেজিয়া বোথ সাইডেই, দুই চোখেই, এবং পিপিল ইজ নট ইনভলভ, তখন আমার চিন্তা থাকবে এটা আইদার মাইস্থেনিয়া গ্র্যাভিস অথবা মায়োপ্যাথি কিনা। মাইস্থেনিয়া গ্র্যাভিস অথবা মায়োপ্যাথি। মায়োপ্যাথির ভিতরে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে অকুলোফ্যারিঙ্গো মাস্কুলার ডিস্ট্রফি, ওপিএমডি, সাধারণত মিডিল এজে হয়, বাইলেটারাল টসিস সাথে থাকে, পেশেন্টের ফ্যারিঞ্জিয়াল মাসেল ইনভলভমেন্ট থাকে এবং ডিস্টাল মাসেল ইনভলভমেন্ট থাকে, ডিস্টাল মাসেলগুলোতে ইনভলভমেন্ট থাকে, যাকে বলে অকুলোফ্যারিঙ্গো মাস্কুলার ডিস্ট্রফি। আর মায়োটোনিয়া ডিস্ট্রফিকা, যেমন ইয়াং পেশেন্ট গুলাকে, মেল পেশেন্ট, আমরা মায়োটোনিয়া ডিস্ট্রফিকা চিন্তা করতে পারি। পেশেন্টের বাইলেটারাল টসিসের সাথে সাথে পেশেন্টের মায়োটোনিয়া থাকবে, মায়োটোনিয়া আমরা দেখবো পেশেন্টের মায়োটোনিয়া থাকবে, এবং পেশেন্টের তার দেখা যাচ্ছে তার একটা স্পেশাল হ্যাসেট শেপ ফেস এবং ব্যালনেস থাকে, এবং পেশেন্টের গ্রিপ মায়োটোনিয়া থাকে, টাং মায়োটোনিয়া থাকে। তো এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তো এবং আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ইয়াং এজে ইন কেস অফ বাইলেটারাল টসিস আমরা চিন্তা করতে মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি। তো সেক্ষেত্রে আমাদের মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথির জন্য
পেশেন্টের অপথ্যালমোপ্লেজিয়া, টসিস সাথে পেরিফেরাল নিউরোপ্যাথির কোনো ফিচার আছে কিনা, এজন্য আমাদেরকে তার পেশেন্টের জার্স গুলো দেখতে হবে, তার কোনো সেন্সরি লস আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তার মানে দেখলাম পেশেন্টের প্রক্সিমাল মাসেল উইকনেস আছে, এবং হাতে আমি দেখলাম তার মায়োটোনিয়া আছে কি নাই। মায়োটোনিয়ার তার আমি দেখতে পেলাম না, এটা আমরা দেখলাম গ্রিপ মায়োটোনিয়া এবং পেশেন্টের পারকাশন মায়োটোনিয়া আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করলাম। সেটা মায়োটোনিয়া থাকলে এমন আস্তে আস্তে এটা কন্ট্রাক্ট করতে থাকে, এবং তার প্রক্সিমাল মাসেস অফ দ্য লোয়ার লিম্ব ইনভলভমেন্ট আছে কিনা জন্য পেশেন্টকে আমরা ফ্লোরে বসতে বললাম। তার কিছু মাইল্ড উইকনেস আছে পেশেন্টের, উইদাউট হেল্প সে উঠতে পারে না। তো যখন এমন থাকবে তখন আমরা মাইস্টেনা গ্র্যাভিসের জন্য কাউন্টিং সিলিং টেস্ট আমরা করব। 1 থেকে 50 পর্যন্ত আমি কাউন্ট করতে বলবো, সে হাতটা রাখতে পারে কিনা। যদি না রাখতে পারে তাহলে সেটা পজিটিভ। তো এটা আমরা একটা টসিসের কমপ্লিট ইভালুয়েশন আমরা কতগুলো বলে ফেলছি। যেমন এই পেশেন্টে দেখেন, দিস পেশেন্ট অলসো প্রেজেন্টেড উইথ মি উইথ bilateral টসিস উইথ swallowing difficulty, with shortness of breath. তো এটা বলে হচ্ছে আমরা কাউন্টিং সিলিং টেস্ট নরমালি 50 পর্যন্ত নরমালি আমরা করতে পারবো। হাতটা উপরে থাকবে, আমাদের কথাগুলো এরকম জড়িয়ে আসবে না, চোখের পাতা পড়ে আসবে না, ইট ইজ নর্মাল। যখন একটা পেশেন্ট এরকম তার হাত নিচে নেমে চলে আসবে, কথা জড়িয়ে আসবে, তার ড্রুপিংটা বেড়ে যাবে, তখন আমরা চিন্তা করতে পারি ইটস ডিউ টু মাইস্টেনা গ্র্যাভিস। এখানে কতগুলো টসিসের ভিডিও মানে ছবি আছে। তো আমরা সহজভাবে মনে রাখি টসিসের কজগুলো। এমডি শোয়েব, এম ফর মাইস্টেনা গ্র্যাভিস, ডি ফর ডিস্ট্রফিয়া মায়োটোনিকা, এস ফর স্নেক বাইট স্নাইলিটি, এইচ ফর হর্নার সিন্ড্রোম, ও ফর ocular myopathy, oculomotor palsy, ই ফর ইটন ল্যাম্বার্ট সিন্ড্রোম, অ্যান্ড বিটা বোটুলিনাম টক্সিন। এটা আমরা চিন্তা করতে পারি সহজ মনে রাখার জন্য আর কি। তো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টসিস। And now we go for foot drop. এটা একটা খুব কমন ইস্যু ফর অর্থোপেডিক সার্জন বা জেনারেল ফিজিশিয়ানের কাছে। অনেক সময় আপনি আপনার প্রাইভেট প্র্যাকটিসে বা আপনার পরীক্ষার সময় একটা ফুট ড্রপ নিয়ে একটা পেশেন্ট দিতে পারে। আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য। আমরা জানি যে ফুটের ডর্সিফ্লেকশন অ্যান্ড প্লান্টার ফ্লেকশন। Dorsiflexion সাধারণত is done by the nerve of common peroneal nerve. Common peroneal nerve দিয়ে কিন্তু আমরা dorsiflexion করি। Common peroneal nerve যে সমস্ত মাসেল সাপ্লাই দেয় সেটার মাধ্যমে আমরা dorsiflexion করি, এবং plantar flexionটা করি by tibial নার্ভের মাধ্যমে। tibial নার্ভের মাধ্যমে আমরা plantar flexion করি, tibial নার্ভ। তো কমন পেরিনিয়াল নার্ভের মোস্ট ইম্পর্টেন্ট রুট ভ্যালু হচ্ছে নাম্বার 5, এর সাথে কিছু নাম্বার 4 এবং স্যাক্রাল অনও থাকতে পারে। এই কমন পেরিনিয়াল নার্ভ আমরা জানি দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ, যেটা পেরিনিয়াস লঙ্গাস অ্যান্ড পেরিনিয়াস অ্যান্ড পেরিনিয়াস ব্রেভিসকে সাপ্লাই করে, এবং ডরসাম অফ দ্য ফুটে সে সেন্সরি সাপ্লাই করে। অ্যান্ড অ্যানাদার ইজ এটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল ডিপ পেরিনিয়াল নার্ভ। ডিপ পেরিনিয়াল নার্ভগুলো সাধারণত সামনে সাপ্লাই করে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এবং একেবারে ওয়েব বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়েব স্পেসে কিন্তু এটা আমাদের সাপ্লাই করে ডিপ পেরিনিয়াল নার্ভটা। তাহলে কমন পেরিনিয়াল নার্ভটা ফিবুলার হেডে এসেই কিন্তু এটা ডাইভার্ট হয়ে যায় এবং এই মাসেলকে পিয়ার্স করে, এবং এই ফিবুলার ঠিক নেকের কাছে এখানে কিন্তু শুধুমাত্র স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যুর নিচেই এই নার্ভটা থাকে, ফলে এটা খুব ইজিলি কিন্তু এখানে ইনজুরি হতে পারে। সবচেয়ে মোস্ট কমন সাইট অফ কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি ইজ অ্যাট দ্য ফিবুলা। এটা কি কারণ হতে পারে? আমরা যে অনেকে মানে যে নরমালি যে আমরা বসি, যে পায়ের উপর পা দিয়ে বসি এরকম ভাবে, তখন এটা কারণ হতে পারে। অথবা
দেখা যাচ্ছে যে পেশেন্ট একটা কমা পেশেন্ট পড়ে আছে, শুয়ে আছে, তার এরকম নার্ভ পলসি হতে পারে। অথবা কোনোভাবে যদি আপনি এক্সেসিভ প্লান্টার ফ্লেকশন বা ইভার্সন করেন, তখনও কিন্তু পেশেন্টের এরকম তার পেরিনিয়াল নার্ভ পলসি হতে পারে। তাহলে যদি কজগুলো আমরা দেখি, মোস্ট কমন, তাহলে কজেস অফ ফুট ড্রপের নাম্বার 1 কজ হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ নিউরোপ্যাথি অ্যাট দ্য ফিবুলার হেড। ফুট ড্রপের নাম্বার 1 কজ হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ মনোনিউরোপ্যাথি অ্যাট দ্য ফিবুলার হেড। এটাকে আমরা CPNFH বলি। এটা হতে পারে, আমরা বললাম যে নর্মাল অনেকে পায়ের উপর পা দিয়ে বসে থাকে, সে কারণে হতে পারে। অথবা প্রলং স্কোয়াটিং করে যারা থাকে, যেমন যে সমস্ত কাজের মহিলার বাসায় কাজ করে, তার রান্না মানে ঘর পরিষ্কার করে, অনেকক্ষণ বসে থেকে যারা কাজ করে থাকে স্কোয়াটিং পজিশনে, তাদের কিন্তু এরকম ফুট ড্রপ খুব কমন হতে পারে। একটা কমা পেশেন্ট হতে পারে, আমি যেটা বললাম সাডেন ফোর্সফুল প্লান্টার ফ্লেকশন আর ইনভার্সন অফ দ্য অ্যাঙ্কেল যদি কেউ করে, সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও ফুট ড্রপের এই কমন পেরিনিয়াল নার্ভ পলসির সাথে একটা ইম্পর্টেন্ট ডিডি হচ্ছে নাম্বার 5 রেডিকুলোপ্যাথি। নাম্বার 5 রেডিকুলোপ্যাথি, দিস আর দ্য ইম্পর্টেন্ট কজ অফ ইউনিল্যাটারাল ফুট ড্রপ। আমরা কিন্তু এই কথাগুলো বললাম ইউনিল্যাটারাল ফুট ড্রপের। এখন নাম্বার 5 রেডিকুলোপ্যাথি এবং কমন পেরিনিয়াল নার্ভ লেশনের কারণে যে ফুট ড্রপ খুব কাছাকাছি, আমরা চেষ্টা করব দুইটাকে কিভাবে পার্থক্য করতে পারি ক্লিনিক্যালি। কারণ আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে, আপনি এমআরআই অফ দ্য লাম্বোসার্কুলার স্পাইন দিবেন না, আপনি অন্য কোনো টেস্ট করবেন না, শুধুমাত্র ক্লিনিক্যালি আপনি জাজ করে ফেলবেন যে তার ফুট ড্রপটা কমন পেরিনিয়াল নার্ভ পলসির জন্য হয়েছে। সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর উপরে। সুতরাং নাম্বার 5 রেডিকুলোপ্যাথি কিন্তু খুব ইম্পর্টেন্ট কজ অফ মানে ফুট ড্রপ। এছাড়াও কিছু রেয়ার ক্ষেত্রে সায়াটিক নার্ভ, ডিপ পেরিনিয়াল নার্ভ, লাম্বোস্যাক্রাল প্লেক্সোপ্যাথি অল ক্যান কজ ফুট ড্রপ। যখন ফুট ড্রপ আমাদের কাছে বাইল্যাটারাল ফুট ড্রপ নিয়ে আসে, বাইল্যাটারাল ফুট ড্রপ, তখন আমরা ওই ধরনের কজ যখন বাইল্যাটারাল লেশনের সাথে চিন্তা করতে পারি এজ এ পার্ট অফ পলিনিউরোপ্যাথি। পলিনিউরোপ্যাথি একটা পার্ট কিনা, অথবা মনোনিউরোপ্যাথি মাল্টিপ্লেক্স একটা পার্ট কিনা। পলিনিউরোপ্যাথি যেমন CIDP কারণ হতে পারে, ডায়াবেটিস মেলাইটিস কারণ হতে পারে, মনোনিউরোপ্যাথি মাল্টিপ্লেক্স এর পার্ট হতে, যেমন ইভেন ভাস্কুলাইটিস থেকে হতে পারে, ইভেন আপনার লেপ্রোসি থেকে হতে পারে। আর যদি বাইলেটারাল বা ইউনিলেটারাল যদি হয়, সাথে পেশেন্টের আদার ফিচার অফ মোটর নিউরন ডিজিজ থাকে, পেশেন্টের ফ্যাসিকুলেশন থাকে, মাসেল অস্টিং থাকে, জাস্ট এক্সিলারেটেড থাকে, তাহলে আমরা মোটর নিউরন ডিজিজ কিন্তু চিন্তা করতে পারি। ইভেন মাসেল ডিজিজ থেকেও কিন্তু ফুট ড্রপ হতে পারে, স্পেশালি ডিজিটাল মায়োপ্যাথি এবং ইনক্লুশন বডি মায়োসাইটিস, সেখান থেকে কিন্তু ফুট ড্রপ নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ইভেন মায়োটোনিয়া ডিস্ট্রফিকা, যেটা আমরা আগে দেখলাম যে মায়োটোনিয়ার সাথে সাথে পেশেন্টের ফুট ড্রপ, এবং আমরা দেখতে পাই যে তার টসিস এবং ফুট ড্রপ, এটা নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এখন কিভাবে আমরা ইভালুয়েট করতে পারবো যে পেশেন্টের ক্লিনিক্যালি যার ফুট ড্রপের সাইট অফ লেশনটা কোথায়? প্রথমে আমরা সাইট অফ লেশন খোঁজার চেষ্টা করব, এরপরে আন্ডারলাইং কজ অফ লেশন আমরা খোঁজার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা সবাই জানি যে যখন কমন পেরিনিয়াল নার্ভ পলসি হবে, পেশেন্টের ডরসিফ্লেকশন প্রবলেমের সাথে সাথে তার ইভার্সন অফ দ্য ফুটেও প্রবলেম হবে। তাহলে আমি একটা পেশেন্টকে প্রথমে ফুট ড্রপ যখন পাবো, ফুট ড্রপ পাওয়ার পরে আমি তাকে ডরসিফ্লেক্ট করতে বললাম যে পারলো না, সাথে সাথে পেশেন্টকে আমি ইভার্সন করতে পারবো, পার ফুটটা ইভার্সন, আমি ভিডিওতে দেখাবো আমার কয়েকটা পেশেন্টের ফুটের ইভার্সন করতে বলবো আমি পেশেন্টের। যদি ইভার্সন সে করতে না পারে, তাহলে বুঝতে হবে তার ডিপ পেরিনিয়াল এবং কমন মানে সুপার পেরিনিয়াল দুইটা ইনভলভমেন্ট আছে। এরপরে তাহলে আমি বুঝতে পারবো তার কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি হয়েছে। the presence of back and leg pain, weakness of এবং এরপরে আমি কি করতে বলবো, পেশেন্টের তার ফুটটাকে ইনভার্সন করতে বলবো, ফুট ইনভার্সন করতে বলবো, ফুটটা পায়ে ভিতরে আমি দেখাবো ভিডিওতে, ইনভার্সন করতে বলবো। ইনভার্সন ইজ ডান বাই দ্য tibialis posterior muscles এবং দিস ইজ সাপ্লাইড বাই দ্য টিবিয়াল নার্ভ। তাহলে একটা পেশেন্টের ফুট ড্রপে প্রবলেম, তার ইভার্সনে প্রবলেম, সাথে ইনভার্সনে যদি প্রবলেম হয়, তাহলে আমি চিন্তা করতে পারি এটা কমন পেরিনিয়াল নার্ভ ডিলেশন না, এটা ডেফিনেটলি মানে কম্বিনেশন অফ দ্য সায়াটিক নার্ভ ডিলেশন কারণে এটা হতে পারে। এবং সাথে সাথে পেশেন্টের আমি দেখব তার পাটা, তার হ্যামস্ট্রিং মাসলস, মিডিয়াল হ্যামস্ট্রিং রিফ্লেক্সটা আমি দেখবো, মিডিয়াল হ্যামস্ট্রিং রিফ্লেক্সটা আমি ভিডিওতে দেখাবো। হ্যামস্ট্রিং রিফ্লেক্সে যদি অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো পেশেন্টের নাম্বার 5 রেডিকুলোপ্যাথির জন্য ঘটনাটা ঘটছে। তাহলে পেশেন্ট এবং এর সাথে পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে, তার লো ব্যাক পেইন
এবং সেটা ব্যাক পেনটা পায়ে রেডিয়েশন হয়, তাহলে যদি একটা পেশেন্ট আমার কাছে ফুড ড্রপ নিয়ে আসে, তার সাথে তার ব্যাক পেন এবং পেনটা পায়ের দিকে রেডিয়েশন হয়, এবং পেশেন্ট তার ফুড ড্রপের সাথে ইনভার্সনের প্রবলেম এবং মিডিয়াল হ্যামস্ট্রিং এর রিফ্লেক্স যদি তার অ্যাবসেন্ট হয়ে যায়, তখন আমি চিন্তা করতে পারবো তার নাম্বার 5 রেডিকুলোপ্যাথি, সাথে আমি পেশেন্ট এসএলআর কোড টেস্ট করব। এসএলআর যদি পজিটিভ হয় তাহলে আমি কিন্তু বলতে পারি তার নাম্বার 5 রেডিকুলোপ্যাথি হচ্ছে। আর যদি পেশেন্টের অ্যাবসেন্স অফ পেইন, উইকনেস, লিমিটেড টু দ্য অ্যাঙ্কেল, ইনভার্সন অফ ফুট অ্যান্ড টো, এবং তার হ্যামস্ট্রিং রিফ্লেক্সটা নরমাল থাকে, তার আমরা চিন্তা করতে পারি এটা কমন পেরিনাল নার্ভ পলসি অ্যাট দ্য ফিবুলার হেড। হ্যামস্ট্রিং রিফ্লেক্সটা আমরা কিভাবে দেখি? মিডিয়াল হ্যামস্ট্রিং রিফ্লেক্স আমরা কিভাবে দেখি? জাস্ট দেখেন যে হ্যামস্ট্রিং এর যে টেন্ডনটা আসে, সেই টেন্ডনের উপরে আমরা প্রেস করলে দেখবেন যে এখানে কন্ট্রাকশন হবে হ্যামস্ট্রিং মাসেলে। দিস ইজ কল্ড হ্যামস্ট্রিং রিফ্লেক্স, মিডিয়াল হ্যামস্ট্রিং রিফ্লেক্স। যদি মিডিয়াল হ্যামস্ট্রিং রিফ্লেক্স অ্যাবসেন্ট হয়, তাহলে আমরা বুঝতে পারবো এটা নাম্বার 5 রেডিকুলোপ্যাথির জন্য হচ্ছে। এটা একটা পেশেন্ট আমার কাছে আসছিল ফুড ড্রপ নিয়ে, আমি তাকে ইভালুয়েট করার চেষ্টা করছি। পেশেন্টের তা ইউনিল্যাটারাল, এরকম করেন তো, এরকম কষ্ট হয়। আমার মতো বাইরে দেওয়ার চেষ্টা বাইরে এরকম ভাবে, এইরকম ডান পা করেন দিকে একই রকম ভাবে, ডান পা একবার ভিতরের দিকে, বাইরের দিকে, ঠিক এরকম। হাঁটু ভাঁজ করার চেষ্টা করেন দেখি, একদম পায়ে দুটো একজনের পারেন না, বাম পা উঠে দাঁড়াই করেন, হাঁটু ভাঁজ করার চেষ্টা করেন। আমরা এখানে হ্যামস্ট্রিং ফাংশন আপ দেখতে পারি, হ্যামস্ট্রিং রিফ্লেক্স দেখতে পারি, হ্যামস্ট্রিং ফাংশন দেখতে পারি আর কি। পা দুটো এক জায়গায় দাঁড়ান দেখি, পা ফাঁক করার চেষ্টা করতে পারেন, এটা পারেন, তবে বল কম পান। তাহলে আমরা এই পেশেন্টে দেখলাম তার বায়োল্যাটারাল, তার মানে ফুড ড্রপের সাথে তার ইনভার্সনের প্রবলেম, তার পেশেন্টের তার মানে নি জয়েন্টের ফ্লেকশনের প্রবলেম এবং হিপ অ্যাবডাকশনের প্রবলেম। তাহলে তার লেশনটা কোথায় হবে? ডেফিনিট তার লেশনস ইন দা আইদার লাম্বোস্যাক্রাল প্লেক্সাস বায়োল্যাটারাল, অথবা ইভেন তার পেশেন্টের একেবারে স্পাইনাল কর্ডের একেবারে অ্যান্টেরিয়র হর্নসেল, যেখানে নাম্বার 5 স্যাক্রালন আসে, সেখানে ইনভলভমেন্ট হতে পারে। এই পেশেন্ট আমার কাছে আসছিল তার ইউনিল্যাটারাল ফুড ড্রপ নিয়ে। এর পা উঁচু করার চেষ্টা করে, এরকম ভাবে ডান পা করে দিন, ডান পা তার লেফট সাইডে মানে ফুড ড্রপ নিয়ে আসলে এরকম বাইরে দিকে নেওয়ার চেষ্টা করো, ওই বাইরের দিকে, বাইরে সে বাইরে পারে না, ওই পাটা বাম, এই যে ডান বাইরে বাইরের দিকে, বাইরের দিকে ভিতরের দিকে নাও তো, এরকম ভাবে বাম পাটা, বাম পা ভিতরের দিকে। দেখি তোমার দিকে টানো, দিকে টানো টানো টানো। এই পেশেন্টের তার ফুড লেফট সাইডে ফুড ড্রপের সাথে তার ইভার্সনের প্রবলেম ছিল, বাট ইনভার্সন সে করতে পারে, সে হিপটা ফ্লেক্স করতে পারে। সুতরাং আমি মনে করে দিব তার লেশনটা হচ্ছে কমন পেরিনাল নার্ভ ইন দ্য ফিবুলার হেড অথবা কমন পেরিনাল নার্ভ পলসি। তখন আমি পেশেন্টের তার এই পাটা টানো, দিকে টানো, তোমার দিকে টানো, পাটা বাইরে দিকে নেওয়ার চেষ্টা করতো, বাইরের দিকে। এবং এই পেশেন্টে তার পেরিনিয়াল নার্ভটা থিকেনিং ছিল, কমন পেরিনিয়াল নার্ভটা থিকেনিং ছিল ফিবুলার হেডের ওখানে। এবং এই পেশেন্টের সাথে কিছু অ্যানেস্থেটিক কিছু প্যাচ ছিল, যেটা কিছু অ্যানেস্থেটিক প্যাচ ছিল, এবং এই অ্যানেস্থেটিক প্যাচ থেকে আমি স্প্লিট স্কিন স্মিয়ার করছি এবং সেটা পজিটিভ আসছিল ফর লেপ্রোসি।
and this foot drop is due to leprosy. That's all about our foot drop and also ptosis. I think we can proceed to our topics, next topics on approach to patients with vertigo. অনেক দেরি হয়ে গেল, প্রায় 1 ঘন্টা লেগে গেল এদিকে। একটু একটু কি গ্যাপ দিব 2-3 মিনিট? আমরা একটু ব্রেক দিব না কন্টিনিউ করব? Will you continue or স্যার ব্রেক দিলে মনে হয় একটু বেশি লেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। জি, অবশ্যই। তো আমরা আমাদের নেক্সট টপিক, অ্যাপ্রোচ টু পেশেন্ট প্রেজেন্ট উইথ ভার্টাইগো। ইটস এ ভেরি কমন ইস্যু ইন আওয়ার ডেইলি প্র্যাকটিস। আপনি আমার ডেইলি প্র্যাকটিস লাইফে অনেক পেশেন্ট এরকম ভার্টাইগো নিয়ে আসবে, এবং প্রপার ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট দিতে পারলে কিন্তু অনেক পেশেন্টই ভালো হয়ে যায়। তো ভার্টাইগো কাকে বলি আমরা? ইটস জাস্ট লাইক এ we can say it's a psychiatric symptoms, that is illusion of self or the environmental rotatory movement or spinning movement, এবং ডিফারেন্ট পেশেন্ট ডিফারেন্ট ওয়েতে ভার্টাইগোকে প্রেজেন্ট করে বা তারা সেটা এক্সপিরিয়েন্স করে। কোনো কোনো পেশেন্ট বলে যে আমি যেমন একটা দোদুল্যমান নৌকায় অবস্থান করে যেমন ফিলিং হয় তেমন হয়। কেউ কেউ বলে যে আমার চারিপাশে সবকিছু ঘুরতেছে, আমি ঘুরতেছি, আমার চারিপাশে সবকিছু ঘুরতেছে। এবং কেউ কেউ বলে না, আমার সবসময় একটা মনে হয় একটা আমি পড়ে যাচ্ছি, সামনের দিকে ঝুঁকে যাচ্ছি, এবং আমার একটা নশিয়া বা ভমিটিং এর টেন্ডেন্সি থাকে। এবং কেউ কেউ বলে যে আমাকে মনে হয় পিছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে, এবং কেউ কেউ বলে যে আমার মাথাটা একদম হালকা হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু ফোকাস করতে পারি না, চোখে দেখতে সমস্যা হয়। These all are the complaints by the patients. Which of the following implies the vestibulopathy? আমরা জানি যে ভার্টাইগো হচ্ছে ডিউ টু ভেস্টিবুলোপ্যাথি। এই ভেস্টিবুলোপ্যাথির ডিফারেন্ট কমপ্লেন আমাদের আসতে পারে। যতগুলো আমি কমপ্লেন বললাম, অল আর দ্য কমপ্লেন্টস অফ ভেস্টিবুলোপ্যাথি। এবং এই ধরনের সব ফিলিংসকে আমরা ভার্টাইগো বলতে পারি বা ডিজিনেস, যেটা বলে না কেন। ডিজিনেস একটা আমব্রেলা টার্ম, এর ভিতরে ভার্টাইগো, লাইট হেডেডনেস, আনস্টেডিনেস, অসিলোপসিয়া, নন স্পেসিফিক ডিজিনেস সবকিছু ইনক্লুডেড। আমি আসলে ডিজিনেস আর ভার্টাইগোকে আমি আলাদা করি না, আমি এটাকে একটা হেডিং এ কোয়ালিটেটিভলি আমি পেশেন্টকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। কোয়ালিটেটিভলি সিমটম যাই বলুক না কেন, সবগুলোকে আমি ডিজিনেস বা ভার্টাইগো যেটা বলি না কেন, এর আন্ডারলাইং কজ গুলো আমি খোঁজার চেষ্টা করব। তো ভার্টাইগো বা ডিজিনেস নিয়ে আসলে আমি পেশেন্টের কি কি হিস্ট্রি নিব? তো এই ভার্টাইগোর কিছু কজ আছে, তাদেরকে বলে আমরা সেন্ট্রাল কজ, আর কিছু কজ আছে পেরিফেরাল কজ। সেন্ট্রাল কজ অ্যান্ড পেরিফেরাল কজ। সেন্ট্রাল কজ গুলো হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ দিস শুড বি ট্রিটেড ইমিডিয়েটলি। কি কি সেন্ট্রাল কজ হতে পারে? ভেস্টিবুলার মাইগ্রেন, ব্রেনস্টেম ইসকেমিয়া অর সেরিবেলার ইসকেমিয়া, দ্যাট মিনস পোস্টো সার্কুলেশনের করে যদি কোনো স্ট্রোক হয় বা টিআই হয়, সেক্ষেত্রে আমাদের কাছে ভার্টাইগো নিয়ে আসতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস এবং কিছু ফ্যামিলিয়াল এপিসোডিক অ্যাটাক্সিয়া টাইপ নিয়ে আমাদের কাছে আসতে পারে। দিস আর দ্য সেন্ট্রাল কজ। খুব কম, বাট আমাদেরকে প্রথমেই একটা ভার্টাইগো নিয়ে আসলে আমাদের এই সেন্ট্রাল কজ গুলোকে আগে এক্সক্লুড করতে হবে। And the most common is peripheral cause. Among the peripheral cause, the most common is benign paroxysmal positional vertigo, the BPPV. 50% of the peripheral cause is BPPV. Other causes are vestibular neuronitis, Meniere's disease, perilimb fistula, acoustic neuroma, একটা vestibular schwannoma বা meningioma নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ড্রাগস এন্ড পয়জন ইনডিউসড ভার্টাইগো নিয়ে আমাদের কাছে আসতে পারে। These are the peripheral cause. And last but not the least is panic attack. এবং panic attack হচ্ছে একটা young age পেশেন্টের one of the most common cause of vertigo is panic attack. তো সেন্ট্রাল এন্ড পেরিফেরাল ভার্টাইগো গুলোকে আমরা পার্থক্য করতে পারি কয়েকটা ফাইন্ডিংস দিয়ে। সেটা হলো সেন্ট্রাল ভার্টাইগো গুলো ইউজুয়ালি অনসেটটা থাকে কিছু কিছু ক্ষেত্রে ভাস্কুলার অরিজিন হলে সাডেন অনসেট এন্ড স্লোলি প্রোগ্রেসিভ, আর পেরিফেরাল ভার্টাইগো গুলো ইউজুয়ালি এপিসোডিক অনসেট এবং এই অনসেট এটা খুব সিভিয়ার ইন্টেন্সিটি থাকে। বাট সেন্ট্রাল ভার্টাইগো গুলো সাধারণত মাইল্ড টু মডারেট ইন্টেন্সিটি থাকে, সাধারণত ভমিটিং থাকতে পারে বাট কম। বাট পেরিফেরাল ভার্টাইগোতে সিভিয়ার ভার্টাইগো থাকে, এপিসোডিক ভার্টাইগো থাকে এবং ভমিটিং টেন্ডেন্সি থাকে অনেক বেশি। আদার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস সাধারণত পেরিফেরাল ভার্টাইগো থাকে না, বাট সেন্ট্রাল ভার্টাইগোতে অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট আদার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে।
postural instability. সাধারণত পেরিফেরাল ভার্টাইগোতে একটা পড়ার টেন্ডেন্সি থাকে, বাট নো হিস্ট্রি অফ ফল, নো হিস্ট্রি অফ ফল। সেন্ট্রাল ভার্টাইগোতে টেন্ডেন্সি অফ ফল and maybe history of fall. Deafness and tinnitus is present in peripheral vertigo but absent in central vertigo usually. এবং both ভার্টাইগোতে নিস্টেগমাস হয়। তো সেন্ট্রাল ভার্টাইগো নিস্টেগমাস থেকে পেরিফেরাল ভার্টাইগো নিস্টেগমাস কিছু ফাইন্ডিংস থেকে আমরা পার্থক্য করতে পারি। সাধারণত সেন্ট্রাল ভার্টাইগো নিস্টেগমাসটা পিওর হরিজন্টাল, পিওর ভার্টিক্যাল, পিওর টর্শনাল অথবা মিক্স টাইপ যে কোনো কিছু হতে পারে। বাট পেরিফেরাল ভার্টাইগো গুলো ইউজুয়ালি কোনো পিওর হরিজন্টাল বা পিওর ভার্টিক্যাল না, এটা মিক্স টাইপ হয়। এবং খুব ইম্পর্টেন্টলি এটা হচ্ছে ইউনিডিরেকশনাল, যে কোনো এক সাইডে করলেই এই নিস্টেগমাসটা আসবে। বাট সেন্ট্রাল ভার্টাইগো হচ্ছে বাই ডিরেকশনাল এবং গেজ চেঞ্জের সাথে সাথে ফার্স্ট ফেজের ডিরেকশনাল চেঞ্জ হবে ইন কেস অফ সেন্ট্রাল ভার্টাইগো বাট নট ইন পেরিফেরাল ভার্টাইগো। পেরিফেরাল ভার্টাইগোতে যে নিস্টেগমাসটা হয় সেটা ফ্যাটিগেবল। আপনি যদি এই ম্যানুভারটা বারবার করেন তাহলে সেটা ডিসঅ্যাপিয়ার করবে, বাট সেন্ট্রাল ভার্টাইগোটা ডিসঅ্যাপিয়ার করবে না। এবং ভিজুয়াল ফিক্সেশন করলে সেন্ট্রাল ভার্টাইগোর নিস্টেগমাসটা অ্যাবলিশড হবে না, বাট পেরিফেরাল ভার্টাইগোর নিস্টেগমাসটা কিন্তু অ্যাবলিশড হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা সেন্ট্রাল এন্ড পেরিফেরাল ভার্টাইগো গুলো আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। টাইম কোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম হিস্ট্রি। যদি একটা পেশেন্টের রিকারেন্ট ভার্টাইগো থাকে, রিকারেন্ট এপিসোডস অফ ভার্টাইগো ইন ওল্ডার এজ পেশেন্টস, যার ডিউরেশন 1 মিনিটের কম, তাহলে আমরা চিন্তা করতে পারি বিপিপিভি। পেশেন্ট যদি একটা সিঙ্গেল এপিসোড অফ ভার্টাইগো যেটা 7 মিনিটস টু আওয়ার্স পারসিস্ট করে, তাহলে আমরা চিন্তা করতে পারি এটা মাইগ্রেন হতে পারে, ভেস্টিবুলার মাইগ্রেন অথবা টিআইএ হতে পারে। যেটা পেশেন্টের রিকারেন্ট এপিসোডস অফ ভার্টাইগো যেটা কয়েক ঘন্টা যদি থাকে পেশেন্টের, তাহলে আমরা চিন্তা করব ইটস আ মেনি ইয়ার্স ডিজিজ। আর যদি পেশেন্টের প্রলং ডিউরেশনে ভার্টাইগো থাকে এবং এপিসোডিক থাকে, সেক্ষেত্রে আমরা ভেস্টিবুলার নিউরাইটিস অথবা এমএস অথবা ইনফাকশন অফ ব্রেইন স্টেম অর সেরিবেলাম আমরা চিন্তা করতে পারি যদি প্রলং ভার্টাইগো আমাদের কাছে পেশেন্ট আসে। প্রলং ভার্টাইগোর সাথে যদি এপিসোডিক ইন নেচার হয়, সেক্ষেত্রে আমরা এমএস চিন্তা করব। আর যদি দেখা যাচ্ছে এটা একটা নির্দিষ্ট সময় বা প্রোগ্রেশন পরে আস্তে আস্তে ভালো হতে থাকে, তাহলে বা খারাপ হয়ে যায়, তখন আমরা চিন্তা করি ইনফাকশন অথবা সেরিবেলাম অথবা ব্রেইন স্টেম করে ইনফাকশন। অ্যাগ্রেভেটিং এন্ড প্রভোকিং ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা হিস্ট্রিতে এটা খুব ভালোভাবে নিব যে পেশেন্টের স্পেসিফিক পজিশনে তার ভার্টাইগোটা বাড়ে কিনা। যদি দেখা যায় পেশেন্টের শোয়া থেকে বসলে বা বসা থেকে দাঁড়ালে ভার্টাইগো হয়, তাই আমরা চিন্তা করে করতে পারি দিস ইজ ডিউ টু অর্থোস্টেটিক হাইপোটেনশন। অথবা পেশেন্টের পজিশন চেঞ্জ করলে, সে এক পজিশন থেকে ডান পজিশনে গেলে যদি ভার্টাইগো বাড়ে, আবার অপোজিট পজিশনে বাম পজিশনে গেলে তার ভার্টাইগো যদি কম হয়ে যায়, তাহলে আমরা চিন্তা করতে পারি এটা হলো একটা বিপিপিভি। বিপিপিভি যদি পেশেন্টের কফিং, স্নেজিং, এক্সারশন, লাউড নয়েজে যদি পেশেন্ট ভার্টাইগোটা প্রভোক করে, তাহলে আমরা বলতে পারি এটা প্রেলিম ফিস্টুলা অথবা সুপিরিয়র ক্যানাল ডেহিসেন্স। যদি পেশেন্টের রিসেন্ট কোন ভাইরাল ইনফেকশন হিস্ট্রি থাকে, রিসেন্ট পাস্ট অথবা অনগোয়িং কোন ভাইরাল ইনফেকশন হিস্ট্রি থাকে, তাহলে আমরা চিন্তা করতে পারি এটা হলো একটা ভেস্টিবুলার নিউরাইটিস। অ্যাসোসিয়েটেড সিম্পটমস দেখেও আমরা ভার্টাইগোর আন্ডারলাইং কজ আমরা জানতে পারবো। এটা আমরা পরে আরো ডিটেইলস বলবো। প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি ইনক্লুডিং ডায়েট, ইনক্লুডিং তার ড্রাগ হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস অফ ভার্টাইগো। তো ভার্টাইগো বোঝার আগে আমাদেরকে ভেস্টিবুলার অ্যানাটমি সম্পর্কে একটু জানা থাকলে আমরা খুব সহজে কিন্তু ভার্টাইগোটা বুঝতে পারবো এবং কোথায় তার লেশনটা সেটা আমরা সহজে বুঝতে পারবো। সবচেয়ে বাইরের যেটা অর্গান ভেস্টিবুলার সিস্টেমে, সেটা হলো vestibular portion of the vestibular cochlear nerve, সে সবচেয়ে বাইরের পোর্শন। আর ইনার ইয়ারটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তাহলে ভেস্টিবুলার পাথওয়ের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ইনার ইয়ার, সেখান থেকে ভেস্টিবুলার পোর্শনস অফ দ্য ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ, সেখান থেকে সেটা ভেস্টিবুলার নিউক্লিয়াস ইন দ্য মেডুলা অবলঙ্গাটা যাবে, সেখান থেকে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কালের মাধ্যমে সেরিবেলামে যাবে, সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কালের মাধ্যমে রেড নিউক্লিয়াস অফ দ্য মিড ব্রেনে আসবে, সেখান থেকে থ্যালামাসে আসবে। দিস ইজ দ্য পাথওয়ে অফ ভেস্টিবুলার
ট্রাক্ট বা ভেস্টিবুলার সিস্টেম। এখন এই পাথওয়ের কোনো একখানে যদি কোনো প্রবলেম হয়, কোথাও যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু পেশেন্টের ভার্টাইগো হবে। এনি পার্ট অফ দিস ভেস্টিবুলার পাথওয়ে যদি কোনো প্রবলেম বা ডিজিজ হয়, তাহলে আমাদের কাছে পেশেন্ট ভার্টাইগো নিয়ে প্রেজেন্ট করবে। এখন যদি পেশেন্টের ইনার ইয়ারে যদি কোনো প্রবলেম হয়, তাহলে অথবা ক্রেনিয়াল নার্ভ 8 এ যদি কোনো প্রবলেম হয়, তাহলে যে যে ভার্টাইগো হবে তাকে বলবো আমরা পেরিফেরাল ভার্টাইগো। বাদ বাকি যে কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় এবং পেশেন্ট ভার্টাইগো নিয়ে আমাদের কাছে আসে, তখন তাকে বলবো আমরা সেন্ট্রাল ভার্টাইগো। একটা ভার্টাইগো পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, আমরা প্রম্পট হিস্ট্রি নেওয়ার সাথে সাথে তাকে পেশেন্টের স্পেশাল কিছু ভেস্টিবুলার সিস্টেম এক্সামিনেশন করব, ইন এডিশন টু কমন জেনারেল এক্সামিনেশনস এন্ড নিউরোলজিক্যাল এক্সামিনেশন। তো জেনারেল এক্সামিনেশন এবং নিউরোলজিক্যাল এক্সামিনেশনের সাথে সাথে কিন্তু স্পেসিফিক ভেস্টিবুলার সিস্টেম এক্সামিনেশন আমরা করব, যার মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারি যে এটা হলো পেরিফেরাল ভার্টাইগো না সেন্ট্রাল ভার্টাইগো। এবং সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই ভেস্টিবুলার সিস্টেম এক্সামিনেশনের সেন্সিটিভিটি কিন্তু অনেক হাই, ইভেন 80 to 90% ক্ষেত্রে কিন্তু আমরা এই ভেস্টিবুলার সিস্টেম স্পেশাল এক্সামিনেশন করে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। এটাকে মনে রাখার সহজ উপায় হচ্ছে আমরা বলি হিন্টস এক্সামিনেশন। হিন্টস, H for head impulse test, N for nystagmus, T for test of skew, এর সাথে coordination test and Dix-Hallpike test. These are the tests of or examinations of vestibular system. Vestibular সিস্টেমের প্যাথোফিজিওলজিটা কি, যে কিভাবে এটা কাজ করে। যখন আমরা আমাদের ঘাড়টাকে যে কোনো এক সাইডে মুভ করি তখন একটা রিফ্লেক্স কাজ করে, যাকে বলে ভেস্টিবুলার অকুলার রিফ্লেক্স। আমি যদি পেশেন্টকে বলি আপনি আমার সামনের দিকে তাকিয়ে থাকেন অথবা আমার ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন, আপনি ঘাড়টাকে বাম দিকে বা ডান দিকে ঘোরান, কিন্তু আপনার চোখটা সামনে ক্যামেরার দিকে থাকবে। তো আমি ঘাড়টাকে বাম দিকে ঘোরাবো, আমার চোখটা সামনের দিকে থাকবে। এই চোখটা সামনের দিকে থাকতে গেলে আমার ডান চোখের অ্যাবডাকশন হতে হচ্ছে আর বাম চোখের অ্যাডাকশন হতে হচ্ছে। দিস ইজ দ্য নর্মাল ফাইন্ডিংস। যদি আমি ঘাড়টাকে বাম দিকে ঘোরাই, আমার ডান চোখ অ্যাবডাকশন হবে, বাম চোখ অ্যাডাকশন হবে। কিভাবে এটা হয়? যখনই আমি ঘাড়টাকে বাম দিকে ঘোরাবো, তখন বাম দিকে সেমিসার্কুলার ক্যানেলগুলো স্টিমুলেটেড হবে। সে তখন ক্রেনিয়াল নার্ভ 8 কে স্টিমুলেট করবে, মেডুলাতে চলে যাবে ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াসে অফ দ্য ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। সেখান থেকে সে অপোজিট সাইডের পন্টাইন প্যারামিডিয়ান রেটিকুলার সিস্টেম, অনেকে এটাকে ক্রেনিয়াল নার্ভ 6 নিউক্লিয়াস বলে, ক্রেনিয়াল নার্ভ 6 নিউক্লিয়াসকে অপোজিট সাইডকে স্টিমুলেট করবে। এই ক্রেনিয়াল নার্ভ 6 তার সেম সাইডের তার সাইডের 6 নার্ভকে স্টিমুলেট করবে, এই কারণে ডান চোখে অ্যাবডাকশন হবে। আর সেটা এমএলএফ মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাসের মাধ্যমে অপোজিট সাইডের থার্ড নার্ভকে স্টিমুলেট করবে, ফলে মিডিয়াল রেকটাসটা স্টিমুলেটেড হবে এবং লেফট আইয়ের অ্যাডাকশন হবে। তাহলে যখনই আমি বাম দিকে ঘোরাবো, বাম দিকে সেমিসার্কুলার ক্যানেলটা স্টিমুলেটেড হয়ে সে তার 8 নার্ভকে ইম্পালসটা পাঠাবে, আমার ঘাড়টা কিন্তু বাম দিকে ঘুরে গেছে। সে তখন কি করবে, তার নিউক্লিয়াসে চলে যাবে মেডুলাতে যাওয়ার পরে সে অপোজিট সাইডের 6 নার্ভকে স্টিমুলেট করবে। 6 নার্ভ তখন কি করবে, তার সাইডের 6 নার্ভকে সে স্টিমুলেট করলে সেটা চোখটা অ্যাবডাকশন হবে এবং এমএলএফ এর মাধ্যমে অপোজিট সাইডের চোখটাকে সে থার্ড নার্ভকে স্টিমুলেট করবে, অ্যাডাকশন হবে। দিস ইজ দ্য নর্মাল ফেনোমেনন। এইখানে যদি কোনো অ্যাবনর্মালিটি হয় তখন আমি বুঝতে পারবো দেয়ার ইজ সাম প্রবলেম। তো হিন্টস এক্সামিনেশন আমরা কিভাবে করি, আমরা একটা ভিডিও দেখে খুব সহজে বুঝতে পারি যে হিন্টস এক্সামিনেশন আমাদের ভার্টাইগো ডায়াগনোসিসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা এক্সামিনেশন। খুব সহজে কিন্তু আপনি খুব হাইলি সেনসিটিভ এন্ড স্পেসিফিক একটা টেস্ট, ইভেন সামটাইমস সিটি স্ক্যানের থেকেও অনেক highly sensitive and specific একটা test for diagnosis of central or peripheral vertigo. The HINTS exam and vertigo. This video is about who to perform the HINTS exam on, how to perform it, and how to interpret the findings. The HINTS exam is used when a patient presents with many hours or days of ongoing continuous vertigo, nausea, or vomiting,
তাহলে একটা পেশেন্ট হিন্টস এক্সামিনেশন কাদেরকে আমরা করব? সব পেশেন্ট আমরা করব না। যদি একটা পেশেন্টের একটা প্রলং ডিউরেশনে ভার্টিগো থাকে, আওয়ার্স অর ডেজ, সাথে যদি আমি নিস্টেগমাস দেখতে পাই, তাহলে আমি এই হিন্টস এক্সামিনেশনটা করব। আদারওয়াইজ একটা পেশেন্ট যদি খুব শর্ট এপিসোডস উইদিন মিনিটস এর ভিতরে ভার্টিগো হয় আবার ঠিক হয়ে যায়, তাদেরকে কিন্তু আমরা এই ধরনের হিন্টস এক্সামিনেশন করব না, কারণ এটা করলে তাকে আর্ট্রোজেনিক্যালি দেখা গেছে তার ভার্টিগোটা আমি বাড়িয়ে দিতে পারি। Some difficulty walking. Their vertigo gets worse when they change position, such as going from lying to standing. And importantly, you can observe spontaneous nystagmus. Most of these patients will be suffering from vestibular neuritis, a benign cause. Some will be having a stroke. The HINTS exam is used to reliably diagnose vestibular neuritis and thus rule out stroke. There are three components to the HINTS exam: nystagmus, vertical skew, and then they're looking straight ahead, and then lateral gaze, where you ask them to look to the left and right. In this normal volunteer, she has no nystagmus. Now, when you ask them to look laterally, they might fixate on your finger if you put it there, or something on the wall. So in order to press vestibular neuritis, place paper between their adults to leave the wall papers and this is nystagmus. It's left beating, and there's a rotatory component towards the left, and it increases when he looks to the left. You can see the torsional component. When he looks to the right, it lessens, but the fast component is still towards the left. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই পেশেন্টের আমরা তার নিস্টেগমাস ছিল, নিস্টেগমাসটা যখন সে লেফট সাইডে তাকাচ্ছিল তার নিস্টেগমাসটা বাড়ছিল, বেড়ে গেছিল, এবং এই পেশেন্টের তার ফার্স্ট ফেজের ডিরেকশন ছিল লেফট সাইডে। যখন পেশেন্টটা রাইট সাইডে মুভ তার গেজটা নিয়ে আসলো, তখন তার নিস্টেগমাসটা কমে গেছে, স্টিল তার ফার্স্ট ফেজ টু দ্য লেফট সাইড। তো এটা হলো এটাকে বলি আমরা ইউনিডিরেকশনাল নিস্টেগমাস, ইউনিডিরেকশনাল নিস্টেগমাস। এন্ড যদি এরকম একটা ইউনিডিরেকশনাল নিস্টেগমাস থাকে একটা পেশেন্টে, তাহলে আমরা বলতে পারি ইটস এ পেরিফেরাল কজ, not central cause. So it's unidirectional nystagmus, doesn't change direction. In HINTS exam, this is reassuring. Compare that to this lady, when she looks to the right, she has small horizontal nystagmus with the fast component to the right. I showed the short clip twice just to see the little right word beating nystagmus. And then when she moves more central and to the left, you can definitely see that her nystagmus is now beating towards the left. So she has direction changing nystagmus, bidirectional nystagmus. That's worrisome. তাহলে এই পেশেন্ট আমরা দেখতে পেয়েছি যে তার ডান সাইডে মুভ করলে নিস্টেগমাস হচ্ছে এবং বাম সাইডে মুভ করলে নিস্টেগমাস হচ্ছে, বাই ডিরেকশন নিস্টেগমাস। এবং যখন এটা বাই ডিরেকশন নিস্টেগমাস থাকবে এবং ডিরেকশন চেঞ্জ করবে তার ফার্স্ট ফেজের, তখন আমরা বলতে পারবো ইটস দ্য নিস্টেগমাস ইজ ডিউ টু সেন্ট্রাল কজ, নট পেরিফেরাল কজ। The next component of the HINTS exam is the টেস্ট অফ স্কিউ। Observe this by doing the cover uncover test. Simply take your hand,
place it over the patient's eye and move it to cover the other eye and observe if there's any vertical movement of the eye when it's uncovered. আমরা একটা পেশেন্টের চোখের উপরে কাভার দিব, প্রথমে কাভার দেওয়ার পর এটা সরিয়ে নিব, সরিয়ে নিয়ে দেখবো যে সমস্ত আমি আগে কাভার করছিলাম ওই কাভার চোখের ভার্টিক্যাল কোন নিস্টেগমাস হয় কিনা, ভার্টিক্যাল কোন নিস্টেগমাস উপর দিকে মুভমেন্ট হয় কিনা। যদি ভার্টিক্যাল উপর দিকে মুভমেন্ট হয় তাহলে আমি বুঝতে পারবো ইটস এ পজিটিভ ভার্টিক্যাল স্কিউ আর পজিটিভ স্কিউ টেস্ট। এবং পজিটিভ স্কিউ টেস্ট যদি হয় তাহলে আমরা বলতে পারি ইটস এ সেন্ট্রাল কজ অফ ভার্টিগো। In this patient, observe how when I first take away my hand from his right eye, that the right eye will go immediately and up, and then when I take my hand away from the left eye, it goes immediately and down. It gets a little less as we go along, but there's definitely some vertical skew deviation, which is worrisome in the HINTS exam. Upward immediately, downward immediately, upward again. So this abnormal vertical skew deviation is worrisome in the HINTS exam. The head impulse test will be abnormal if you have vestibular neuritis. The head impulse test is looking to see if you have a nerve problem. And if you have a nerve problem, you probably don't have a brain problem. So it's a little counterintuitive that an abnormal finding is a good finding. In order to perform the head impulse test, hold onto their skull, have them look at your nose or the camera, and then move their head back and forth until you're sure that their neck muscles are relaxed. And then, in a random fashion, move their head briskly to the midline, or maybe 20 degrees out. What you're looking for is an abnormal catch-up saccade, which I'll demonstrate shortly after this normal volunteer. So again, holding onto the skull, moving the head slowly to relax them, and then moving their head briskly to the center and looking for any abnormal movements. Her eyes remain completely fixed on the camera, and that's normal thing, which in a normal person is good. If she had acute vertigo lasting hours and days in nystagmus, it would be bad. Here is an abnormal head impulse test. Notice how this man initially, you can see some nystagmus when he looks to the left beating nystagmus. Then when his head is turned to the right, you see the catch-up saccade. This is normal, that one. Next one will be the catch-up saccade. Did you see how there's a larger movement of the eye from the right to the back to the midline? That's an abnormal head impulse test, which is reassuring in the HINTS exam because you're showing that he has a nerve. মানে হেড ইম্পালস টেস্ট আমরা কি করি, আমরা যে প্রথম যে দেখেছি যে আমাদের যখন ঘাড়টাকে মুভ করি তখন চোখটা এদিকে থাকে, আই রাইট আই অ্যাবডাকশন, লেফট আই অ্যাডাকশন হবে। কিন্তু আমি যখন তার ভেস্টিবুলার অ্যাপারেটাসে কোনো প্রবলেম হবে তখন সে মুভটা যখন চোখটাও ঘাড়ের সাথে মুভ করবে সাথে সাথে আবার সেটাকে ব্যাক করার চেষ্টা করে এবং স্যাকার্ডিক একটা মুভমেন্ট হয়। এন্ড দিস ইজ দ্য অ্যাবনর্মাল। যদি একটা পেশেন্টের ভার্টাইগো থাকে, সাথে এই ধরনের নিস্টেগমাস থাকে এবং এই ধরনের এই টেস্টটা পজিটিভ হয়, তাহলে আমরা বলতে পারি ইটস ডিউ টু ভেস্টিবুলার নিউরাইটিস বা আদার পেরিফেরাল ভার্টাইগো কজ। Probably doesn't have a brain. Here's another one. Again, when his head is moved to the left this time, sorry, to the right, then you have an abnormal head impulse. This is actually normal. This is a few beats of nystagmus. One more time to the right, which is abnormal. There's a catch-up saccade. He almost did it while his head was being turned, but it wasn't abnormal catch-up saccade. So that's reassuring HINTS exam because he has an abnormal head impulse. And this lady we saw earlier with the direction change of nystagmus, she has a rock-solid head impulse test, which is worrisome because she has acute vertigo and nystagmus. We can't find a nerve problem, so she probably has a brain problem, which she did. So a reassuring HINTS exam, you have to have all of the three components. You have to have unidirectional nystagmus, no vertical skew deviation, and an abnormal head impulse test. A worrisome HINTS exam if you have any of the following: direction changing nystagmus, an abnormal test of skew, or a normal head impulse test. Just to recap an important point, which patients do you perform the HINTS exam on? Only patients who are having
hours or days of continuous ongoing vertigo, and they have spontaneous nystagmus. So here's a last question for you. When do you perform the Hintz exam and the Dix-Hallpike test on the same patient? Well, we just said that the Hintz exam, you have to have hours or days of vertigo and spontaneous nystagmus. In the Dix-Hallpike test, you have only short episodes, 30 seconds of vertigo, which are initiated by head movement, and after 30 seconds, the vertigo goes away, and you do not see any spontaneous nystagmus. So the answer to the question posed is never. তাহলে আমরা পেশেন্টের যদি খুব শর্ট এপিসোড ভার্টাইগো থাকে, আমি সাসপেক্ট করি পেশেন্টের তার বিপিপিভি, তাই তাদেরকে কখনো আমি হিন্টস এক্সাম করব না, কারণ হিন্টস এক্সাম করলে পেশেন্টের বিপিপিভি কিন্তু আরো বাড়তে পারে। তো বিপিপিভি ডায়াগনোসিসের জন্য বেস্ট টেস্ট হচ্ছে হলপাইক টেস্ট। খুব ইজি প্রসিডিউর, খুব সহজে ডায়াগনোসিস করা যায়। এই পেশেন্টকে প্রথমে আমরা এমন একটা চেয়ার মানে একটা টেবিলে শোয়াবো যাতে তার মাথার এন্ডটা একটু খালি থাকে। এরপরে পেশেন্টকে আমি যে কোনো একদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। ঘোরানোর পরে এই পজিশনে পেশেন্টকে আমি শোয়াই দিব। শোয়ানোর পরে তার নেকটাকে আমরা একটু বেসলাইন থেকে একটু এক্সটেন্ড করে দিব। যদি আমি পেশেন্টের কোনো নিস্টেগমাস দেখতে পাই, পেরিফেরাল টাইপ অফ নিস্টেগমাস, সাথে যদি পেশেন্ট অথবা পেশেন্ট যদি ভার্টাইগো ডেভেলপ করে, তাহলে আমি বুঝতে পারি তার হলপাইক টেস্ট ইজ পজিটিভ। এটা আমি ডান সাইডে পজিটিভ হলে ডান সাইডে পজিটিভ, বাম সাইড করলে বাম সাইডে পজিটিভ। এখন আমরা সাধারণত একটা লং লিস্ট আছে, টোটাল লিস্টটা আমি বলছিলাম যে ডিজিনেস এবং ভার্টাইগোকে আমরা একসাথে চিন্তা করে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি, এবং লং লিস্ট অফ কজেস অফ ডিজিনেস। তো এদেরকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যে dizziness or vertigo spontaneous onset, that is no triggering factor, no provoking factors, but it is started spontaneously and it is continuous. তাহলে আমি চিন্তা করব most of the central causes like posterior fossa hemorrhage, multiple sclerosis, NMOSD, vertebrovascular stroke, and পেরিফেরাল কজের ভিতরে শুধু ভেস্টিবুলার নিউরাইটিস আছে, সেটাও এরকম স্পন্টেনিয়াস অনসেট এন্ড কন্টিনিউয়াস থাকতে পারে। কন্টিনিউয়াস ভার্টাইগো বাট অনসেট ইজ ডিউ টু সাম প্রভোকিং অর ট্রিগারিং ফ্যাক্টরস, সেক্ষেত্রে আমি ড্রাগস অথবা পয়জন ইন্ডিউসড কিনা সেটা আমি চিন্তা করতে পারি। স্পন্টেনিয়াস অনসেট উইদাউট এনি ট্রিগারিং ফ্যাক্টর বাট এপিসোডিক বাট স্পন্টেনিয়াস অনসেট দ্যার ইজ নো ট্রিগারিং ফ্যাক্টর, তাহলে আমি চিন্তা করতে পারি vestibular migraine অথবা Meniere's disease. Episodic but triggered by some provoking factors বা triggering factors, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি either it is BPPV অথবা orthostatic hypotension। তাহলে এই কয়েকটা ক্যাটাগরিতে কিন্তু আমি ভাগ করে খুব সুন্দরভাবে কিন্তু আমি কমন ডিডিগুলো আমার সামনে নিয়ে আসতে পারি। প্রথমে আমরা আসি স্পন্টেনিয়াস অনসেট এন্ড কন্টিনিউয়াস ভার্টাইগো। সেক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ ইজ ভার্টিব্রোভাস্কুলার স্ট্রোক। এক্ষেত্রে পেশেন্ট অনসেটটা সাডেন অনসেট, আমরা জানি যে কোনো ভাস্কুলার ইভেন্টগুলো সাডেন অনসেট হয়, সাধারণত ওল্ডার এজ পেশেন্টগুলো হতে পারে, মাল্টিপল রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, বাট হিয়ারিং ইজ প্রিজার্ভড হিয়ার। আমরা সবাই জানি, আগে আমরা বলেছি যে সাধারণত সেন্ট্রাল কজে ভার্টিগোগুলোতে হিয়ারিং ইজ প্রিজার্ভ থাকে, একটা এক্সেপশনাল কেস ছাড়া সব ক্ষেত্রে হিয়ারিংটা প্রিজার্ভ থাকে। তো এক্ষেত্রে আমরা হিন্টস এক্সামিনেশন করে সেন্ট্রাল কজে যে সমস্ত ফাইন্ডিংস সেগুলো আমরা পাবো, এবং এই পেশেন্টগুলো অবশ্যই আমি ইমেজিং করব। তো ভার্টিব্রোভাস্কুলার সিস্টেমের ইম্পর্টেন্ট ভেসেল হচ্ছে নাম্বার 1 হচ্ছে পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি, যেটা মিড ব্রেনকে সাপ্লাই করে। সুতরাং ইন এডিশন টু ভার্টাইগো তার মিড ব্রেনের কিছু সিমটম পেশেন্টে থাকবে। সেকেন্ড হচ্ছে ব্যাজিলার আর্টারি কিন্তু পন্সকে সাপ্লাই করে। সো ইন এডিশন টু ভার্টাইগো পন্টাইন ইনভলভমেন্টের কথা হেমিসেন্সরি লস, হেমিপ্যারেসিস এগুলো পেশেন্ট ডেভেলপ করতে পারে। লোয়ার মোর টাইপ ফেশিয়াল না পলসি এগুলো আমাদের কাছে নিয়ে আসতে পারে। সুপিরিয়র সেরিব্রাল আর্টারি সেরিব্রালাম সুপিরিয়র সারফেস সাপ্লাই করে, পেশেন্ট ইউজুয়ালি আমাদের কাছে অ্যাটাকশন নিয়ে আসতে পারে ইন এডিশন টু ভার্টাইগো। আইকা অ্যান্টো ইনফ্রাসেরিব্রাল আর্টারি পেশেন্ট আমাদেরকে অ্যাটাক্সিয়া এবং ভার্টাইগোর সাথে এই ক্ষেত্রে একটা এক্সেপশন যেটা হচ্ছে সেন্ট্রাল কজ, যেখানে আমাদের কাছে হিয়ারিং লস নিয়ে আসতে পারে,
কারণ এখানে ল্যাবিরিনথিন ব্রাঞ্চটা আসে আইকা থেকে, অ্যান্টিরিও আর্টারি। সো এই আর্টারিটা ইনভলভমেন্টের কারণে পেশেন্ট আমাদের কাছে ডেফনেস নিয়ে আসতে পারে। দিস ইজ দ্য এক্সেপশনস অফ সেন্ট্রাল ভার্টাইগো, যেখানে ডেফনেস নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসতে পারে। পাইকা, পোস্টোইনফোসেরিবেলার আর্টারি। পোস্টোইনফোসেরিবেলার আর্টারি এটা আমাদের মিডুলার ল্যাটারাল সারফেস এবং সেরিবেলামের পোস্টোইনফো সারফেসকে সাপ্লাই করে, ফলে অনেকগুলো সিমটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, যাকে বলে আমরা মিলার, যাকে বলে আমরা ল্যাটারাল মেডুলার সিনড্রোম অফ অলেনবার্গ। তো এটা হলো একটা ডিডব্লিউআই ইমেজ, মাল্টিপল ডিডব্লিউআই ইমেজ, ডিফিউশন ওয়েটেড ইমেজ। আমরা যখন ইমেজিং ক্লাসগুলো করব তখন আমরা আরো ডিটেলস নিয়ে কথা বলবো। ডিফিউশন ওয়েটেড ইমেজ গুলো সাধারণত অ্যাকুট স্ট্রোক ডায়াগনোসিসের জন্য বেস্ট ইমেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্টাইগোর অনেকগুলো পেশেন্ট যাদের ভার্টিব্রোব্যাজিলার স্ট্রোক এবং বিভিন্ন টেরিটরিতে স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসছে। নাম্বার 1, দিস ইজ দ্য পাইকা টেরিটরি, দ্যাট ইজ ল্যাটারাল মেডুলা অবলঙ্গাটা এন্ড cerebellum. This is the ICA territory, anterior artery portion of the cerebellum. Supracerebellar artery, there is cerebellum super surface involvement, and pica, that is patient posterior cerebellar artery involvement এর কারণে আমাদের কাছে ভার্টাইগোর সাথে সাথে পেশেন্টের মিডব্রেনের অন্য সিমটম নিয়ে আমাদের কাছে আসতে পারে। Second cause of continuous and spontaneous vertigo is vestibular neuritis. এটা হলো একটা পেরিফেরাল কজ, একটা ইনফেকশাস কজ অথবা পোস্ট ইনফেকশাস কজ, বাট পেশেন্টের প্রিজার্ভ থাকে, তার হিয়ারিং লসটা হয় না, কারণ ককলিয়ার পোর্শনটা ইন্ট্যাক্ট থাকে। এবং এক্ষেত্রে আমরা ডায়াগনস্টিক সাইনটা আমরা হিন্টস এক্সামিনেশন করব। আমরা সবাই জানি, একটু আগে আমরা জেনেছি যে পেরিফেরাল ভার্টাইগোতে যে সমস্ত ফাইন্ডিংস থাকবে, এক্ষেত্রে আমরা সেম ফাইন্ডিংস গুলো পাবো। এন্ড দিস ইজ দ্য প্রোটোটাইপ অফ হিন্টস এক্সামিনেশন ফর পেরিফেরাল কজ। সাধারণত ভেস্টিবুলার নিউরাইটিস এর পেশেন্ট গুলাকে আমরা ডায়াগনোসিস করার সাথে সাথে এটা খুব ইমার্জেন্সি ভাবে এদেরকে আমরা ট্রিটমেন্ট করি মিথাইল পেনিসিলিন দিয়ে অথবা ভ্যালসাইক্লোভির দিয়ে অথবা কম্বাইন্ড দিতে পারি। তবে স্টাডিতে দেখা গেছে মিথাইল পেনিসিলিন অ্যালোনের ইফেক্টটা বেটার দেন কম্বিনেশন অর অ্যালোন অফ ভ্যালসাইক্লোভির। তবে আমরা ইউজুয়ালি কম্বিনেশন ট্রিটমেন্টে দিই, মিথাইল পেনিসিলিন 22 দিন দিই, টোটাল 22 দিনের ভিতরে ট্যাপার করে দিব, এবং ভ্যালসাইক্লোভিরটা আমরা 1000 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি 7 দিন আমরা দিব। দুটো ইউজুয়ালি আমরা কম্বিনেশন দিই যদি আমরা চিন্তা করি ভেস্টিবুলার নিউরাইটিস, এবং সাথে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আমরা দিব, তাকে অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিএমেটিক্স, অ্যান্টিকোলিনার্জিক, ইভেন বেনজোডায়াজিপিন আমরা দিতে পারি। আচ্ছা, নিউরোমাইলাইটিস অপটিকা স্পেকট্রাম ডিসঅর্ডার এন্ড মাল্টিপল স্ক্লেরোসিস। যদি একটা পেশেন্ট আমাদের কাছে একটা স্পন্টেনিয়াস অনসেট অফ ভার্টিগো যেটা কন্টিনিউয়াস অথবা রিল্যাপসিং এন্ড রিমিটিং কোন ফিচার নিয়ে আমাদের কাছে আসে, দ্যাট ইজ ডিসেমিনেশন ইন টাইম এন্ড প্লেস, সাথে পেশেন্ট অপটিক নিউরাইটিস, প্যারাপ্লেজিয়া বা কোয়াড্রিপ্লেজিয়া যদি নিয়ে আসে আমাদের কাছে, তাহলে আমরা চিন্তা করতে পারি এটা মাল্টিপল স্ক্লেরোসিস কিনা অথবা নিউরোমাইলাইটিস অপটিকা স্পেকট্রাম ডিসঅর্ডার কিনা। সেক্ষেত্রে পেশেন্টের আমরা হিন্টস এক্সামিনেশন করলে তার সেন্ট্রাল টাইপ অফ নিস্টেগমাস পাবো, পজিটিভ স্কিউ ডেভিয়েশন পেতে পারি, এবং তার হেড ইম্পালস টেস্ট আমরা নেগেটিভ পাবো। আচ্ছা, আমরা এনএমওএসডি নিয়ে আমরা অত কথা বলবো না, আমরা আমাদের ইমেজিং চ্যাপ্টার গুলোতে তখন এটা নিয়ে আরো ডিসকাস করবো। এটা একটা ফ্লেয়ার সিকোয়েন্স যেখানে দেখা যাচ্ছে যে পেডাঙ্কালে হাইপার ইন্টেন্স একটা লেশন আছে, এবং এটা ভেরি প্যাথোগনোমিক ফর মাল্টিপল স্ক্লেরোসিস। এগুলো আমরা ইমেজিং চ্যাপ্টারগুলোতে আরো ভালোভাবে জানবো। And another continuous but triggered cause. Continuous but triggered cause is different drugs including anti-epileptics, antidepressants, cardiovascular drug, anti-Parkinsonian drug, sildenafil, tadalafil, এবং some poisons like alcohol, phencyclidine, cocaine, nicotine, aminoglycosides, antipsychotics, narcotics, sedative and hypnotics. These all can cause vertigo. সুতরাং একটা পেশেন্ট ভার্টিগো নিয়ে আসলে আমাদের তার হিস্ট্রি নেওয়ার সাথে সাথে তার ড্রাগ হিস্ট্রি, ওভার দ্য কাউন্টার ড্রাগ বা প্রেসক্রাইব ড্রাগ, সে কোনগুলো খাচ্ছে সেগুলো আমাদের খুব ভালোভাবে নিতে হবে। যদি ভার্টিগোটা কন্টিনিউয়াস অনসেট হয় সেক্ষেত্রে অবশ্যই ড্রাগ হিস্ট্রি গুলো আমাদের ভালোভাবে নিতে হবে। And now episodic vertigo but triggered BPPV and orthostatic hypotension. BPPV হলো একটা মোস্ট কমন পেরিফেরাল ভার্টিগো ইন ওল্ড এজ গ্রুপ। আমরা প্যাথোফিজিওলজি জানি যে এটা অটোলিথ বা অটোলিথ ডেব্রিস গুলা সেমিসার্কুলার ক্যানেল গুলো ব্লক করে দেয়, তখন পেশেন্ট সাডেন সিভিয়ার ভার্টিগো যেটা সেকেন্ডস এর ভিতরে আবার ভালো হয়ে যায়,
দেখা যায় কারো করে 1 মিনিটের আগে ভালো হয়ে যায়। এবং এই পেশেন্ট যখন এরকম সিভিয়ার ভার্টাইগো এপিসোডিক খুব শর্ট ডিউরেশন, তাদেরকে আমরা হিন্টস এক্সামিনেশন করব না, এদেরকে আমরা পজিটিভ হিল ডিক্স হল পাইক টেস্ট করব, এবং যদি পজিটিভ পাই তাহলে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো ইটস বিপিপিভি। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আমরা কখন চিন্তা করব? একটা পেশেন্টের যদি তার এপিসোডিক ভার্টাইগো এবং যেটা ট্রিগার্ড, দ্যাট মিনস চেঞ্জ অফ পজিশন থেকে হচ্ছে বা পোস্টার চেঞ্জের সাথে সাথে হচ্ছে, একটা ওল্ডার এজ পেশেন্টের তার মাল্টিপল মেডিকেশনের হিস্ট্রি থাকতে পারে, এবং পেশেন্টের আদার অটোনমিক ডিসফাংশন ডিউ টু ড্রাগস অর ডিজিজ থাকতে পারে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, পার্কিনসন ডিজিজ, বা বিভিন্ন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খায় পেশেন্টের। যদি এই সমস্ত পেশেন্ট আমাদের কাছে ভার্টাইগো নিয়ে আসে এবং সেটা বসা থেকে উঠলে বা শোয়া থেকে বসলেই দ্যাট মিনস চেঞ্জ অফ পজিশনের সাথে সাথে বাড়ে বা স্টার্ট হয়, তখন আমি চিন্তা করতে পারি এটা অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। তখন আমি তাকে বসায়, শোয়ানো অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় বিপি মেপে দেখবো তার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বিপির ডিফারেন্সটা 20 এর বেশি কিনা। যদি বেশি থাকে তাহলে আমি কনফার্ম করতে পারি ইটস অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। ভেস্টিবুলার মাইগ্রেন, এটা হচ্ছে আর ওয়ান টাইপ অফ মাইগ্রেন ভেরিয়েন্ট। এই সমস্ত পেশেন্ট গুলো একটা প্রিভিয়াস মাইগ্রেন হিস্ট্রি থাকতে পারে, এবং আপনার কাছে হঠাৎ করে সে ভার্টিগো নিয়ে আসতে পারে, এবং দেখা যায় রিকারেন্ট ভার্টিগো সাথে পেশেন্টের হেডেক যদি নিয়ে আসে, তখন আমি চিন্তা করতে পারি তার ভেস্টিবুলার মাইগ্রেন কিনা। তবে অবশ্যই আমাকে হিন্টস এক্সামিনেশন করে দেখতে হবে তার সেন্ট্রাল কোনো কজ আছে কিনা, এবং আদার কোনো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট আছে কিনা। যদি না থাকে তাহলে আমি বলতে পারি ইটস ভেস্টিবুলার মাইগ্রেন। মেনিয়াস ডিজিজ, এটা হলো একটা এপিসোডিক ভার্টাইগো বাট স্পন্টেনিয়াস অনসেট ভার্টাইগো, একটা পেরিফেরাল টাইপ অফ ভার্টাইগো, যেখানে ভার্টাইগোর সাথে ট্রায়াড বলি আমরা, ভার্টাইগো, টিনিটাস এবং ডেফনেস থাকে, সাথে পেশেন্ট একটা অরাল ফুলনেস, কানটা মনে যেন সে ফুলে আছে এবং একটা ফিলিংস থাকে। অনেকে এটাকে হাইডপস এন্ডোলিম্পেটিকাসও বলে থাকে, যে মনে হয় যেন তার এন্ডোলিম্প গুলো ভলিউম বাড়ার কারণে পেশেন্টের এই ধরনের মেনিয়াস ডিজিজ হয়। এবং এক্ষেত্রে চয়েস অফ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কিছু আমরা এগুলো পরে কথা বলবো, চয়েস অফ ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? পেশেন্ট হিস্ট্রির সাথে সাথে পেশেন্ট সিটি স্ক্যান করতে পারি, তার কোনো অবভিয়াস নিউরোলজিক্যাল ডেফিসিট আছে সেটা আমরা দেখতে পারি, এমআরআই করতে পারি। বাট হিন্টস এক্সামিনেশন দেখেন তার সেন্সিটিভিটি তো সবচেয়ে বেশি হিন্টস এক্সামিনেশনে। সুতরাং এই ধরনের পেশেন্ট আসলে নর্মাল নিউরোলজিক্যাল ফাংশনের সাথে সাথে আমরা হিন্টস এক্সামিনেশনটা সবাইকে করব। এটা একটা পেশেন্টের তার একটা সিটি স্ক্যান, পেশেন্ট এমআরআই, আমাদের কাছে ভার্টাইগো নিয়ে আসছিল, তার পাইকা টেরিটরিতে একটা ইনফেকশন ছিল, আমাদের কাছে ভাইরিকার্ডিতে পোস্টো ইনফোসেরিবেলামে একটা হাইপার ইন্টেন্স লেশন, এটা হচ্ছে একটা ইসকেমিক স্ট্রোক, এবং এটা হচ্ছে পাইকা সিনড্রোম নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসছিল। ট্রিটমেন্টকে আমরা চিন্তা করতে পারি এভাবে, ডিজিজ স্পেসিফিক এবং সিমটোম্যাটিক। ডিজিজ স্পেসিফিক যদি পেশেন্টের অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন থাকে, তাকে প্রপার হাইড্রেশন এবং ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ আমরা করব। যদি ভার্টিগো বা যে স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসে, তাহলে থ্রোম্বোলাইসিস, অ্যান্টিথ্রোম্বোটিক্স, অ্যান্টিপ্লেটলেট, লিপিড লোয়ারিং এজেন্টস, জাস্ট ট্রিটমেন্ট অফ দ্য স্ট্রোক আমরা করব। যদি পেশেন্ট ভেস্টিবুলার নিউরাইটিস হয় তাহলে সেই স্টেরয়েড আমরা দিব। যদি পেশেন্টের বিপিপিভি হয় সেক্ষেত্রে আমরা এপ্লিস ম্যানুভার আমরা করব। সিমটোম্যাটিকের ক্ষেত্রে আমরা অ্যান্টিএমেটিক্স, অ্যান্টিহিস্টামিন, ইভেন বেনজোডাইজিপিন আমরা দিতে পারি। যদিও আমরা দেখেছি যে বেনজোডাইজিপিন ইটসেলফ ক্যান কজ ভার্টাইগো, বাট ইট ইজ অলসো ট্রিটেড, ইট ইজ অলসো মেডিকেশন ফর ট্রিটমেন্ট অফ ভার্টাইগো। ডিফারেন্ট টাইপস অফ ড্রাগস আছে ফর অ্যাকুট ম্যানেজমেন্ট অফ ভার্টাইগো, যেমন অ্যান্টিহিস্টামিনের ভিতরে ডাইমেনহাইডামিন, ডাইফেনহাইডামিন, মেক্লিজিন। বেনজোডাইজিপিনের ভিতরে অ্যালপ্রাজোলাম, ক্লোনাজিপাম, ডাইজিপাম, ডোরাজিপাম। অ্যান্টিমেটিক্সের ভিতরে ডোমপেরিডন, মেটোক্লোপ্রোমাইড, অনডেনসেট্রন, প্রোক্লোপেরাজিন, এগুলো আমরা ইউজ করতে পারি। তবে অ্যাকুট ইমার্জেন্সিতে আমরা যে সমস্ত অ্যান্টিমেটিক্স বা অ্যান্টিভার্টাইগো ড্রাগ গুলো ইনজেক্টর ফর্মে আছে, যেমন ডাইফেনহাইডামিন, মেটোক্লোপ্রোমাইড, অনডেনসেট্রন, এগুলো আমরা ইউজ করতে পারি। and this is a Eplis maneuver for BPPV, এবং এপ্লিস ম্যানুভারটাকে আমরা অনেকে বলি যে ম্যাজিশিয়ানস হ্যান্ড। আপনি আপনার হ্যান্ড টাচের মাধ্যমে একটা পেশেন্টের ভার্টাইগোকে মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারবেন, সেটা হচ্ছে এপ্লিস ম্যানুভার। যেমন এই পেশেন্ট আমাদের কাছে আসছিল সিভিয়ার ভার্টাইগো নিয়ে। পেশেন্টের হল পাইক টেস্টটা পজিটিভ ছিল রাইট সাইডে, এরপর এই পজিশনে আপনার সর্বোচ্চ চোখটা বন্ধ রাখবেন, এই পজিশনে সময় রাখবেন। এরপর ঠিক অপোজিট সাইডে
এই পজিশনে 45 জি জি এটাও 45 সেকেন্ড জি এরপর মুখটা আরো হয়ে একটু কাট বরাবর জি অলসো 45 সেকেন্ড জি এরপর বডিটাকে পুরোটা ঘুরে দিতে বলছেন বডিটা পুরোটা ঘুরে দিব বাম সাইডে আর ঘুরান জি আর ঘুরান হ্যাঁ এবার চোখটা একদম মাথাটা একদম নিচের দিকে তাকাবেন একদম ফ্লোরের দিকে তাকাবেন এই অবস্থায় একদম নিচের দিকে তাকান ফ্লোরের দিকে চোখ খোলা থাকবে চোখ খোলা থাকবে ওই সময় চোখ খোলা থাকবে না বাম পাশে আসলে বাম পাশে আসলে চোখ খোলা থাকবে জি 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 এই পজিশনে ওনাকে মাথা ঘোরানো যাবে না ওই পজিশনে আবার একদম ফ্লোরের দিকে তাকান আবার নিচের দিকে তাকাতে হবে মাথা জি জি 45 সেকেন্ড থাকার পরে জি স্বাভাবিক জি তারপর চোখটা বন্ধ রাখতে হবে সবসময় চোখটা রাখবেন শুরুতে ডান পাশে যখন থাকবে তখন চোখটা বন্ধ রাখা সবসময় তো একটা এপ্লিস ম্যানুভার দিয়ে কিন্তু আপনি ড্রামাটিক্যাল একটা পেশেন্টের ভার্টিগো কমায় দিতে পারেন। এটাও আরেকটা পেশেন্টের এপ্লিস ম্যানুভার ভিডিও, এটাও একটা রিসেন্ট একটা ভিডিও। আমরা আগের পেশেন্টে দেখি, এটা ঠিক এটা ছিল অপোজিট সাইডে। ডান পাশে বাম পাশে আর এইভাবে বাম পাশে ঘুরে আচ্ছা ঠিক আছে বামটা ঠিক এরকম ভাবে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন জি ঠিক আছে মাথা ঘোরালে আমাকে বলবেন তো আপনি মেলে রাখবেন ঠিক আছে তো ফেলে রাখলে মাথা ঘোরালে আমাকে বলবেন ঠিক আছে আমি যেভাবে রাখতে বলছি সেভাবে রাখবেন একদম একদম ঠিক আছে কোনো সমস্যা নেই মাথা ঘোরালে আমাকে বলবেন জি জি ঘোরাচ্ছি মাথা ঘোরাচ্ছে না জি এখন আপনি এখন ঘোরাচ্ছেন এই যে এখন ঘোরাচ্ছেন এখন ওনাকে কি এইভাবে নাম করা দিতে হবে সবটা এখন বন্ধ করে রাখেন হাতটা এইভাবে রেখে হাতটা একটু ঢাকা রাখবেন এই অবস্থাটা সবাই দিব ঠিক আছে তো ঠিক অপোজিট সাইডে এই সাইডে আমি রেখে দেবো এখানে 45 সেকেন্ড রাখবো ঠিক আছে এরপর ঘাটটাকে আরো ঘুরে দিব একদম কাজ বরাবর এখানে আমি 45 সেকেন্ড রাখবো ডান পাশে শুরু করেন একটু ডান কাটে ডান কাট আর এইভাবে ডান কাট আরো কাট একদম নিচের দিকে তাকান একদম মাথা এইভাবেও 45 সেকেন্ড রাখবেন এখন কি মাথা ঘুরে যাচ্ছে এরকম ভাবে 45 সেকেন্ড থাকে ওনার চিকিৎসা কিন্তু এটাই এগুলো একটি ফিল্ডবার বলে আমরা ওষুধ খেয়ে কিন্তু কোনো লাভ হবে না এটা করলে কিন্তু ভালো হয়ে যাবে ঠিক এই পজিশনে আপনি শুরু উঠে যান মাথা একদম ঠান্ডা রাখবেন না একদম নিচে দিকে তাকান পা নিচে দেবেন হ্যাঁ এই অবস্থায় 45 সেকেন্ড থাকে চোখ খুলে রাখেন দ্যাটস অলসো এক্সাম্পলস অফ এপ্লিস ম্যানুভার। সো এগুলো কিন্তু ড্রামাটিক রেসপন্স করে, পেশেন্টের সিভিয়ার ভার্টিগো থাকে এবং আপনার চেম্বারে আসবে এবং সাথে সাথে হেসে হেসে চলে যাবে কিন্তু। তো দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্টস হিয়ারিং। এনি কোশ্চেন from anyone? স্যার হুম। স্যার L5 লেশন আর হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ পালসি, এটা স্যার খুব কমন একটা কোশ্চেন মানে যে কোনো পরীক্ষায়। স্যার এইটা স্যার এক লাইনে একটু পার্থক্যটা স্যার একটু বলে দিবেন? আচ্ছা, পার্থক্যটা হচ্ছে L5 লেশনে পেশেন্টের ব্যাক পেইন সাথে রেডিয়েশন টু দ্য লেগ উইথ পজিটিভ SLR উইথ প্রবলেম ইন দ্য
inversion of the foot, problem in the knee flexion of the foot, and there is diminished medial hamstring reflex. যদি থাকে তখন আমরা বলতে পারবো দিস ইজ L5 radiculopathy। আর এগুলো যদি অ্যাবসেন্ট থাকে, শুধুমাত্র ফুট ড্রপ সাথে ইভার্সন অফ দ্য ফুটে প্রবলেম, বাট ইনভার্সনে কোনো প্রবলেম নাই, শুধু ইভার্সনে প্রবলেম, তাহলে আমি চিন্তা করব এটা হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ পালসি। ওকে স্যার। স্যার নেক্সট একটা কোশ্চেন হচ্ছে যে স্যার একটা পেশেন্ট যদি আপনার কাছে আসে শুধুমাত্র স্যার আমার মাথা ঘোরায়, এই স্যার শুধুমাত্র এই একটা প্রবলেম নিয়ে আসলো, স্যার আপনি কি কি কোশ্চেন করে মানে তাকে স্যার ডিফারেন্সিয়েট করবেন স্যার, এটা যে সেন্ট্রাল, এটা হচ্ছে পেরিফেরাল, আর স্যার কখন আপনি ইমেজিং এ স্যার যাবেন? আচ্ছা ঠিক আছে, ফাইন। তো আমি তো মানে হিস্ট্রিতে কতগুলো টার্ম ইউজ করছি পেশেন্টের, যে পেশেন্টের ভার্টাইগো, এই ভার্টাইগোটা সিভিয়ারিটিটা কেমন প্রথমে জিজ্ঞেস করবো, মাইল্ড, মডারেট না সিভিয়ার, যে খুব বেশি ভার্টাইগো এবং কতক্ষণ থাকে। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কতক্ষণ থাকে ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা থাকার পরে এটা কন্টিনিউয়াসলি প্রোগ্রেস করতেছে কিনা, অথবা দেখা যায় যে একই রকম ভাবে আছে, মানে একই রকম ভাবে প্রোগ্রেস করতে একই রকম ভাবে আছে, অথবা একদম ভালো হয়ে গেছে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। যদি দেখা যাচ্ছে পেশেন্টের মানে ভার্টাইগো এপিসোডিক, তাহলে মনে করবে এটা পেরিফেরাল কজ। খুব কম সময় থাকে, খুব সিভিয়ার, তাহলে আমরা পেরিফেরাল কজ। যদি দেখা যায় অল্প মাইল্ড টু মডারেট এবং পারসিস্টেন্টলি পেশেন্টের ভার্টাইগো থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে পেরিফেরাল কজ, এবং সাথে পেশেন্ট অ্যাসোসিয়েটেড সিমটম, যদি পেশেন্টের টিনিটাস আছে কিনা, পেশেন্টের ডেফনেস আছে কিনা, এবং অন্য কোনো ক্রেনিয়াল নার্ভ পলসি আছে কিনা, তার আদার ফেসিয়াল আমি দেখব কোনো মুখে কোনো ক্রেনিয়াল নার্ভ পলসি আছে কিনা, বা কোনো অন্য নিউরোলজিক্যাল ফিচার আছে কিনা, সেগুলো আমি দেখবো আর কি। যদি এমন মনে হয়, তাহলে আমি পেশেন্টের, যদি দেখা যায় নিউরোলজিক্যাল ফিচার আছে পেশেন্টের, তাহলে পেশেন্টের আমি এবং হিন্টস এক্সামিনেশন করে আমি দেখলাম পেশেন্টের এটা হচ্ছে সেন্ট্রাল কজ না, পেরিফেরাল কজ না, সেন্ট্রাল কজ, তখন কিন্তু আমি তাকে ইমেজিং করব খুব ইজিলি। আপনি খুব শর্ট হিস্ট্রি এবং হিন্টস এক্সামিনেশন, হলপাইক ম্যানুভার, সেরিব্রাল ফাংশন টেস্ট, এনাফ ফর ডায়াগনোসিস অফ এ ভার্টাইগো পেশেন্ট। খুব সহজে করা যায়। এবং ইমেজিং আপনি শুধুমাত্র সেন্ট্রাল কজ, খুব কম সংখ্যক সেন্ট্রাল কজ নিয়ে আমাদের কাছে আসে, সুতরাং আমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু কোনো ইমেজিং এর হেল্প লাগে না। শুধু খুব কম পার্সেন্ট যাদের সেন্ট্রাল ভার্টাইগো আছে, তাদেরকে আমরা যদি প্রথম হিস্ট্রি থেকে পার্থক্য করতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমরা ডায়াগনোসিস করতে পারবো। স্যার আরেকটা জিনিস, স্যার অনেক জায়গায় দেখা যাচ্ছে ভার্টাইগো নিয়ে আসলেই স্যার, ইভেন সেটা বিপিভিবি হলেও স্যার অনেক জায়গায় হচ্ছে মেনারিল আর সিনারন প্লাস এই দুইটা ড্রাগ স্যার দিয়ে দেয়। স্যার আপনার এটা 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 হলো সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। সিম্পটোমেটিক ট্রিটমেন্ট আপনি অ্যান্টিহিস্টামিন, ইভেন যে রিভার্ট, যেটা কম্বিনেশন ড্রাগ, তারপর হচ্ছে ভার্গন, এগুলো আপনি সিম্পটোমেটিক ড্রাগ হিসেবে যে কোনো ভার্টাইগো দিতে পারেন, সেটা সেন্ট্রাল কজ হোক, পেরিফেরাল কজ হোক, আপনি দিতে পারেন। কিন্তু সাথে আপনার ডায়াগনোসিস করে স্পেসিফিক ভার্টাইগোর স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট কিন্তু সবার জন্য আপনি একই রকম দিতে পারেন, এটা সেন্ট্রাল হোক অথবা পেরিফেরাল হোক। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আর মানে স্যার নিস্ট্যাগমাসের উপর নিস্ট্যাগমাস স্যার কিভাবে আমরা পার্থক্য করব? অনলি নিস্ট্যাগমাস স্যার, সেটা মানে ফাস্ট ফেজ, স্লো ফেজ, তারপর হচ্ছে মানে স্যার এইটার আচ্ছা, আমরা উপরে নিস্টেগমাস নিয়ে আমরা একটা ক্লাস নিব, হচ্ছে আমরা ওই আমাদের ক্লাস আছে এক্সামিনেশন বা অন্য ক্ষেত্রে, আমরা নিস্টেগমাস নিয়ে আমাদের ক্লাস আছে আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Any more question? কারো প্রশ্ন থাকলে সাবমিট করতে পারেন। মাহদি ভাই, আমাদের চ্যাট বক্সে দুটো কোশ্চেন এসেছে, যদি একটু স্যারকে বলুন। আচ্ছা ঠিক আছে, স্যারকে আমরা একজন কোয়েশ্চেন করতেছি, ওনার কোয়েশ্চেন শুনে ফেলি আগে। স্যার ডিপ্লোপিয়ার যে ব্যাপারটা, স্যার ডিপ্লোপিয়া যখন আমরা এক্সামিনেশন করব তখন এক চোখ বন্ধ আর এক চোখ খোলা, স্যার এটা একটু ডিপ্লোপিয়াটা স্যার একটু ক্লিয়ার কিভাবে এক্সামিনেশনটা করব? আচ্ছা, ডিপ্লোপিয়া আমরা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলোতে আমাদের একটা আলাদা সেশন আছে আর কি। ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা যখন দেখবো, নার্ভের টেস্ট করব, তখন আমরা এটা ক্লিয়ার করে দেবো আর কি। এজন্য আমরা আজকে জাস্ট একটু নিয়ে আসছি আর কি, কিন্তু এটা আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার, যেটা স্যার টসিস নিয়ে স্যার আপনার প্রেজেন্টেশন খুব সুন্দর ছিল স্যার। এখন টসিস নিয়ে যখন আসবে তখন কি স্যার আমরা প্রথমে এক ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল আলাদা করব, তারপর স্যার নাকি স্যার প্রথমে স্যার কমপ্লিট না পার্শিয়াল? ইউনিল্যাটারাল না, প্রথমে ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল, তারপর কমপ্লিট না পার্শিয়াল। এটা কমপ্লিট পার্শিয়াল নিয়ে খুব বেশি, যে আমাদের হর্নার সিনড্রোমটার ক্ষেত্রে পার্শিয়াল, তাছাড়া আমার খুব বেশি হেল্পফুল করে না। আর মেইন হচ্ছে আমার ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল, তারপর হচ্ছে পিপিলারি কন্ডিশন,
এটা আমাকে হেল্প স্যার করবে। ইউনিল্যাটারাল হয় তাহলে স্যার সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু প্রিভ্যালেন্সের কোনটা হচ্ছে বেশি মানে ইম্পর্টেন্ট দিক থেকে যে এটা ইউনিল্যাটারাল হলে আমরা মনে করব এটা হচ্ছে থার্ড নার্ভ পলসি ডিউ টু এনি কজ, থার্ড নার্ভ পলসি ডিউ টু এনি কজ। জি স্যার তারপর এখন থার্ড নার্ভ পলসির কজে হতে পারে যেটা ডায়াবেটিস থেকে হতে পারে, ভাস্কুলাইটিস থেকে হতে পারে, ইভেন পিকম অ্যানিউরিজম রাপচার থেকে হতে পারে, মিড ব্রেনের কোনো স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসতে পারে। ইভেন রেজড আইসিপির একটা ফার্স্ট লোকালাইজিং সাইন হিসাবে সিক্স নার্ভের সাথে সাথে থার্ড নার্ভ পলসি কিন্তু আমাদের কাছে আসতে পারে। জি স্যার আর বাইলেটারাল কজের মধ্যে স্যার মোস্ট কমন আচ্ছা বায়োলেটারাল মোস্ট কমনের ভিতরে আমরা তো মানে ইউজুয়ালি বায়োলেটারাল থার্ড নার্ভ পলসি হলে হতে পারে, খুব কমন জিনিস না, তবে আমরা এই ক্ষেত্রে নিউরোমাস্কুলার জাংশন ডিসঅর্ডার এবং আমরা মাসেল ডিজিজ একটা টার্ম আমরা ইউজ করি আমরা নিউরোলজিতে, সেটা হলো যে ইফ এ পেশেন্ট প্রেজেন্টস উইথ বায়োলেটারাল সিমেট্রিক্যাল অর অ্যাসিমেট্রিক্যাল টসিস উইদাউট ইনভলভিং পিউপিল until other spoop it is myasthenia gravis. If a patient presents with bilateral asymmetrical or symmetrical partial or complete ptosis without involving pupil until other spoop it is myasthenia gravis. জি স্যার ওকে থ্যাংক ইউ স্যার Welcome. স্যার দুইটা কোয়েশ্চেন আসছিল স্যার চ্যাট বক্সে। বলেন। স্যার কোয়েশ্চেন হচ্ছে স্যার, what are the symptoms in vestibular neuritis apart from examination finding? Is there any ear pain in vestibular neuritis? ভেস্টিবুলার নিউরাইটিসের মেইন কমপ্লেন থাকে পেশেন্টের ভার্টাইগোটা মেইন কমপ্লেন থাকে, তার সিভিয়ার ভার্টাইগো, ভমিটিং থাকতে পারে এবং এখানে ডেফনেস কখনো থাকে না, তবে মাঝে মাঝে টিনিটাস নিয়ে আমাদের কাছে আসতে পারে, বাট টিনিটাস ইজ নট এ মানে কার্ডিনাল ফিচার্স অফ ভেস্টিবুলার নিউরাইটিস। মেইনলি একটা পেশেন্টের ভাইরাল ইনফেকশন, অ্যাকুট ইনফেকশন অথবা রিসেন্ট পাস্ট একটা ইনফেকশনের হিস্ট্রি থাকবে, ভাইরাল ইনফেকশন যত ধরনের হিস্ট্রি সবগুলো থাকবে, যে পেশেন্টের তার হেডেক, তার রানিং নোজ, যত ধরনের ফ্লু লাইক সিমটম সবই থাকবে। ইন এডিশন পেশেন্টের ভার্টাইগো থাকবে এবং কোনো ডেফনেস থাকবে না, টিনিটাস প্লাস মাইনাস। এবং নিডস এক্সামিনেশনে আমি স্পেসিফিক যে সমস্ত ফাইন্ডিংস, যেটা হলো প্রোটোটাইপ অফ পেরিফেরাল কজ, সেটা কিন্তু ভেস্টিবুলার নিউরাইটিস দিয়ে ফাইন্ডিংস গুলাই। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা ছিল প্রশ্ন স্যার, ডিফারেন্স বিটুইন পেরিফেরাল নিউরোপ্যাথি এন্ড মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স। গুড। আসলে পেরিফেরাল নিউরোপ্যাথি এবং মনোনিউরাইটিস নাম থেকে আমরা বুঝতে পারি যে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, আসলে নামটা আগে ছিল মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, কিন্তু এখন নামটা হচ্ছে মাল্টিপল মনোনিউরোপ্যাথি। এখন টার্মটা কিন্তু ইউজ করা হয় মাল্টিপল মনোনিউরোপ্যাথি, কারণ মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স থেকে আমাদের একটা মানে কনসেপশন চলে আসে যে মানে নার্ভের ইনফ্লামেশন। আসলে নার্ভের ইনফ্লামেশন হতে পারে, নাও হতে পারে, বাট আসল টার্ম হচ্ছে মাল্টিপল মনোনিউরোপ্যাথি। যখন একটা পেশেন্টের মাল্টিপল জায়গায় অ্যাসিমেট্রিক্যালি সেম প্যাথোলজি দিয়ে মাল্টিপল জায়গায় নিউরোপ্যাথি ডেভেলপ করে, তখন তাকে বলে আমরা মনোনিউরোটাইস মাল্টিপ্লেক্স বা মাল্টিপল মনোনিউরোপ্যাথি। যেমন তার রাইট হ্যান্ডে তার রিস্ট ড্রপ, লেফট হ্যান্ডে ফুট ড্রপ, এরকম একটা পেশেন্ট আমার কাছে কয়েকদিন আগে একটা পেশেন্ট নিয়ে আসছে, তার রিমোটেড আর্থ্রাইটিস ছিল, আমার কাছে হঠাৎ করে নিয়ে আসছে। আপনি আমার ইউটিউব চ্যানেল দেখতে পারেন আর কি, ইউটিউব চ্যানেলে আমার অনেকগুলো ভিডিও আছে, এর ভিতরে একটা হচ্ছে যে মনোনিউরোটাইস মাল্টিপ্লেক্স ডিউ টু রিমোটেড আর্থ্রাইটিস। তার রাইট সাইডে রিস্ট ড্রপ ছিল এবং লেফট সাইডে ফুট ড্রপ। মানে আপনি কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন না যে এইখানে ডান হাতে এখানে ইনভলভমেন্ট হচ্ছে আর বাম হাতে এখানে। যখন এরকম অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট থাকে একটা পেশেন্টের মাল্টিপল নার্ভ বাট সেম প্যাথোলজি, তখন আপনি বলতে পারবেন ইটস এ মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, আর রিসেন্ট টার্ম হচ্ছে মাল্টিপল মনোনিউরোপ্যাথি। আর পেরিফেরাল নিউরোপ্যাথি তো পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যাজ হোল, এটা ডিফারেন্ট টাইপ অফ পেরিফেরাল নিউরোপ্যাথি। এটা হচ্ছে ব্রড টার্ম, পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে ব্রড টার্ম, বা পলিনিউরোপ্যাথি হচ্ছে ব্রড টার্ম। পেরিফেরাল নিউরোপ্যাথি ব্রড টার্ম, এর আন্ডারে পলিনিউরোপ্যাথি, মনোনিউরোপ্যাথি, মাল্টিপল মনোনিউরোপ্যাথি বা মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স এই ধরনের টার্মগুলো আসবে। বাট পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে ব্রড টার্ম। পলিনিউরোপ্যাথি হতে পারে যে মাল্টিপল নার্ভ ইনভলভমেন্ট, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, মোটর ইনভলভমেন্ট হতে পারে, পিওর সেন্স ইনভলভমেন্ট হতে পারে, মিক্সড টাইপ ইনভলভমেন্ট হতে পারে। জি স্যার আরেকটা থিওরিটিক্যাল কোশ্চেন স্যার, একটা ডেভিডসনের একটা আছে স্যার, ফানি টার্ন, ব্ল্যাকআউট, এই দুটো টার্ম কি স্যার ডিজিনেসের আচ্ছা একই সেম ডিজিনেস। আমি তো বললাম যে আপনারা কখনো এই ধরনের কেস এগুলা মানে আসলে আলাদাভাবে এরকম কোয়ান্টিটেটিভলি চিন্তা না করে অ্যাজ এ হোল কোয়ালিটেটিভ একই সবগুলো ডিজিনেস বা ভার্টাইগোর ক্যাটাগরিতে রেখে আন্ডারলাইন কজগুলোকে করার চেষ্টা করবেন, তাহলে সুন্দর হবে। কারণ ফানি ব্ল্যাকআউট এগুলো কিন্তু কখনো এক এক এলাকার পেশেন্ট দেখবেন এক এক ভাবে আপনাকে প্রেজেন্ট করবে।
সব এলাকায় কিন্তু একইভাবে মানে ভার্টিগো বলবেন আর কি, এক এক জায়গায় কিন্তু দেখবেন এক এক ভাবে বলবে। সুতরাং আমরা এটাকে অ্যাজ এ হোল ডিজিনেসের আন্ডারে রেখে আমি সবকিছু ইনক্লুড করবো আর কি। তবে একটা কথা মনে রাখতে হবে, ইন কেস অফ ডিজিনেস or vertigo or pre-syncope, there will be no loss of consciousness. If there is loss of consciousness, it is not dizziness, it is not vertigo, it is not pre-syncope. It will be syncope or otherwise. জি স্যার, আরেকটা স্যার কোশ্চেন স্যার, ক্লিনিক্যাল অনেকে করতে দেখি যে স্যার আপনি রোগী যারা ভার্টিগো নিয়ে আসে যে আপনি ঘুরেন না দুনিয়া ঘুরে, এটা কি স্যার? আচ্ছা, এটার এটা হলো আমরা একসময় মনে করা হতো যে আমি ঘুরি মানে হচ্ছে সেন্ট্রাল কজ, পেরিফেরি ঘুরে মানে হচ্ছে পেরিফেরাল কজ। আসলে টার্মটা এরকম না, অনেকে নিজে ঘুরতে পারে, চারিপাশে ঘুরতে পারে, কম্বাইন্ড হতে পারে। সুতরাং এটা কোনো টার্ম না যে এক একজন এক এক ধরনের কমপ্লেন করে। কেউ বলে না সারা ওয়ার্ল্ড ইজ স্পিনিং অ্যারাউন্ড মি, বাট সামওয়ান কমপ্লেইনস দ্যাট আই এম স্পিনিং, দ্য হোল ওয়ার্ল্ড ইজ স্ট্যাগ, বাট আই এম স্পিনিং। সো এটা আপনি এটা দেখে আপনি বলতে পারবেন না যে এটা সেন্ট্রাল কজ না পেরিফেরাল সেন্সিটিভিটি কজ। নাই। আচ্ছা স্যার, আরেকটা স্যার যদি একটু পারমিশন দেন, আমি আমার একটা ওয়ার্ডের একটা ছোট্ট একটা কেসের কি স্যার, যেমন স্যার এটা রোগীটা আসছে স্যার এটিএম ডায়াগনোসিস হচ্ছে স্যার এটিএম, আমি মেডিসিন ওয়ার্ডে কাজ করি স্যার, এটিএম ডায়াগনোসিস পেশেন্টের 25 বছর একটা ইয়াং মেল পেশেন্ট। তো স্যার পেশেন্টের এমআরআই করে স্যার কনফার্ম করা হয়েছে লং সেগমেন্ট স্যার ডিমাইলিনেশন আছে স্যার। তো আমাদের স্যার পেশেন্টকে ক্লিনিক্যালি স্যার মিথাইলপ্রেনিসোলান 1 গ্রাম করে স্যার দেওয়া হয়েছে ওনাকে স্যার 5 দিন। এই পর্যন্ত স্যার আমি মোটামুটি স্যার যতগুলো কেস ডিল করি সবগুলো 5 দিন দেওয়ার পর পেশেন্টের সাবস্টেন্সিয়াল একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু এই পেশেন্টের স্যার আজকে 5 দিন পরেও স্যার একদম একটুও স্যার ইমপ্রুভমেন্ট হয় নাই। তো স্যার আমি আজকে এমনি স্যার একটা পর্যন্ত অনকল ছিল, আমি অনকলে স্যার নিউরোমেডিসিন অনকল পাঠাইছি, কিন্তু স্যার এমনি যেহেতু স্যার একটা আপনি আছেন স্যার, এটার কি নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট বা এটার কারণ স্যার কি হতে পারে কোনো? আসলে দেখা যায় যে মানে ট্রান্সভার্স মাইলাইটিসে আমরা বলি রুল অফ থার্ড, 30% ক্ষেত্রে ফুল ইমপ্রুভমেন্ট হতে পারে, 30% ক্ষেত্রে রিল্যাপস করতে পারে, আর 30% ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মানে কিছু রেসিডুয়াল উইকনেস থাকতে পারে। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় 1 মাস, কারো 2 মাস বা 3 মাস পর্যন্ত কিন্তু পেশেন্টের থাকতে পারে এরকম। যদি পেশেন্টের এরকম লং সেগমেন্ট মাইলাইটিস থাকে, সেক্ষেত্রে আসলে যদি এরকম ইমপ্রুভমেন্ট না হয়, যদি সেক্ষেত্রে আমরা আদার যে সমস্ত লং সেগমেন্ট মাইলাইটিস যে সমস্ত কজগুলো আছে সেগুলো আমরা চিন্তা করতে পারি যে পেশেন্টের দেখা যাচ্ছে তার মানে তার আমরা বলি যে নিউরোসিফিলিস আছে কিনা, পেশেন্টের ইভেন মানে ভাস্কুলাইটিস আছে কিনা, ইভেন পেশেন্টের তার দেখা যাচ্ছে যে নিউরোমাইলাইটিস, এখন এনএমওএসডি একটা টার্ম আছে, নিউরোমাইলাইটিস অপটিক স্পেকট্রাম ডিসঅর্ডার, এনএমওএসডি, সেটা আছে কিনা, সেক্ষেত্রে আপনাকে ব্রেনের এমআরআই করতে হবে। এবং আমরা স্যার সিএসএফ স্যার স্টাডি এনটি এনএমও অ্যান্টিবডি দেওয়া হয়েছে, ওটা স্যার এখনো পেন্ডিং আছে স্যার। আমি বলতেছিলাম যে স্যার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি স্যার এটা কি আরো কন্টিনিউ করা যাবে? ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর স্যার মানে 5 দিনের পরে আসলে খুব বেশি নেই, এরপরে আমরা ওরালে সুইচ করে আরো 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পর্যন্ত ওরালে আপনি সুইচ করতে পারেন। তবে এটা আসলে র্যাপিডলি ট্যাপার না করে আমরা ওরালি আরো 3 থেকে 4 সপ্তাহ মানে রাখি, কারণ কারো কোনো ইমপ্রুভমেন্ট হতে কিন্তু সময় লাগে। অনেকে দেখা যায় যে পেশেন্টের ট্রান্সভার্স মাইলাইটিসের পরে স্পাইনাল শকে থাকে এবং এই শক রিকভার হতে কারো কোথাও 1 মাস পর্যন্ত সময় লাগে। সুতরাং এই শক না দেখা গেল যে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট শক এখন রিকভার হয়নি। শক রিকভার না হওয়ার কারণে পেশেন্ট দেখা যায় 1 মাস পর্যন্ত একই রকম ভাবে পাওয়ার জিরো নিয়ে আপনার কাছে থাকতে পারে। সুতরাং আপনি বলতে পারবেন না যে এখন তার ইমপ্রুভমেন্ট হয়নি। স্টেরয়েড আপনি ছাড়া কি স্যার? হ্যাঁ, 5 দিন দেওয়ার পরে অবশ্যই আরো 3 সপ্তাহ আপনি ওরালি রাখবেন। ওরাল প্রেডনিসোলন 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে স্যার দিব, এটা 3 সপ্তাহ পরে টেপার করব। কিন্তু এছাড়া স্যার যে আদার কোনো ট্রিটমেন্ট মানে স্যার এই মুহূর্তে আদার ট্রিটমেন্ট আমি অবশ্যই পেশেন্টের যদি এরকম মনে করি তাহলে সেক্ষেত্রে আমি যে সমস্ত ইনভেস্টিগেশন গুলো করে নিশ্চিত হবো যে আদার কোনো ডায়াগনোসিস আছে কি নাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা শেষ করতে পারি স্যার ওকে প্রশ্ন। ওকে। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ মানে আমাদের এক্সামিনেশন নিয়ে। আসলে এক্সামিনেশন নিয়ে একটা ক্লাস নেওয়া আসলে আমাদের খুব কঠিন হয়ে যাবে আর কি। হ্যাঁ স্যার। আমি চেষ্টা করব আর কি যতটুকু পারা যায়। দরকার আমি একটা ক্লাস নিয়ে পরবর্তীতে অন্য কোনো ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে আমরা হয়তো এক্সামিনেশন গুলো, ছোট ছোট এক্সামিনেশন গুলো, স্পেশালি যেমন ডিপ্লোপিয়া, নিস্টেগমাস, এগুলো হয়তো আমরা অন্য কোনো মানে ক্লাসের সাথে হয়তো অ্যাড করে দিতে পারি, কারণ হয়তো এক ক্লাসে ফুল এক্সামিনেশন করা আসলে খুব কঠিন হয়ে যাবে, মিনিমাম 3-4 ঘন্টা লেগে যাবে আর কি। ওটা অতক্ষণ ধৈর্য থাকা খুব কঠিন আর কি, আর বলা আমার জন্য খুব কষ্ট করে যাবে। আমরা চেষ্টা করবো যতটুকু পারা যায় আমরা একটা ক্লাসে যদি না পাই আমরা নেক্সট ক্লাসগুলোতে ভাগ ভাগ করে নিব, এবং এরপরে আমাদের ইমেজিং সেকশনে শুরু হবে। ইমেজিং এর পরে আমরা অন্যান্য ক্লাসগুলো রুটিন ক্লাসগুলো নিব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্স হিয়ারিং। থ্যাংক ইউ স্যার, আপনাকে স্যার এত সময় ধরে স্যার আপনাদের ক্লাস নেওয়ার জন্য।
ফারহান ভাই আছেন এখানে? জি মাহদি ভাই আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লাস ক্লোজ করে নেন, ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।